তো এই জন্য আমরা চেষ্টা করি আসলে আসলে আমরা ওষুধ নিয়ে একটু কথা বলি। আমরা এই ফসলের জন্য যেই ছত্রাকনাশক বা ব্যাকটেরিয়ানাশকগুলো যেগুলো ব্যবহার করি, এগুলো আসলে সাধারণত দুই ভাবে কাজ করে। একটাকে বলা হয় কন্টাক্ট, একটা বলা হয় সিস্টেমিক। দুই ধরনের ওষুধ কাজ কাজ করে। মানে কন্টাক্ট হলে আসলে কিছু ওষুধ আছে যেগুলো আপনি গাছের উপরে স্প্রে করবেন, গাছের উপরে দিবেন, এগুলো শুধু উপরেই থাকবে, গাছের ভিতরে এগুলো ঢুকবে না। মানে আপনি যখন গাছের মধ্যে স্প্রে করবেন, স্প্রে করলে দেখা যায় পাতার উপরে বা ডালের উপরে ঠিক ওই জায়গাটার মধ্যেই ওষুধটা থাকে, এবং ওই উপরে যদি কোনো জীবাণু যদি থাকে তাহলে জীবাণুটার গায়ে লাগবে এবং সেই জীবাণুটাকে সহজে মেরে ফেলতে পারবে। বিশেষ করে আমরা অনেক সময় কেউ কেউ দেখা গেছে যে গাছে জমিতে রোগ আসার আগেই একটা বা দুইটা স্প্রে করি অনেক সময়, কিছু কিছু ক্ষেত্রে বিশেষ করে অনেক সময় আলু খেতে, আলু দেখা গেছে রোগ আসার আগেই অনেক সময় একটা স্প্রে করে দিই। তো এটা স্প্রেটা কেন করি? কারণ যে ওই রোগ হওয়ার আগেই অনেক সময় জীবাণু যেহেতু থাকতে পারে গাছের মধ্যে, তখন পাতার মধ্যে মধ্যে একটা জীবাণু হয়তো আসছে মাত্র, সে যখনই ওখানে অ্যাটাক করবে গাছের মধ্যে তখন রোগ তৈরি হবে। তো আগে যে প্রিভেন্টিভ হিসেবে আগে যেটা স্প্রে করে দিই, তখন দেখা গেছে রোগ জীবাণুটা মরে যায়, তখন রোগটা তৈরি করতে পারে না। আমরা আগে যে ওষুধটা দিই, আসলে এই ওষুধটা সাধারণত আমরা কন্টাক্ট ওষুধ দেওয়া উচিত। কন্টাক্ট দিই আমরা অনেক সময় বুঝি না, আমরা সিস্টেমিক দিয়ে দিই, বা দেখেন আসলে আমরা কোনটা দিব, এটা আমরা কন্টাক্ট দিয়ে ছত্রাকনাশক এগুলো আমরা দিব। আর কিছু কিছু ওষুধ আছে যেটা হলো সিস্টেমিক, যেমন কন্ট্রাক্ট যদি আমরা একটু বলি, কন্ট্রাক্টটা দেখুন এখানে দেখেন, আপনি যদি আমরা ওষুধটা যদি দিই তাহলে পাতার ঠিক যে উপরে একবার ঠিক উপরে একটা লেয়ার তৈরি হবে, স্প্রেটা যখন আমরা করি পাতার উপরে তৈরি হবে। এবং এটা যখন এই পাতার উপরে যখন যাবে, তখন এখানে যদি কোনো প্যাথোজেন থাকে বা কোনো কিছু থাকে, তখন আলটিমেটলি এই প্যাথোজেনের বিভিন্ন সাইডে, কারণ কন্টাক্ট ওষুধগুলো হলো প্যাথোজেনের বিভিন্ন সাইডে অ্যাটাক করতে পারে। বিভিন্ন একটা প্যাথোজেনটা মারা, জীবাণুকে মারার জন্য অনেকগুলো তার মেকানিজম, যেগুলো যেগুলো মেকানিজম তৈরি করে, সেই মেকানিজমের বিভিন্ন জায়গায় অ্যাটাক করতে পারে এবং সহজে সেই জীবাণুটাকে মারতে পারে। আর সিস্টেমিক যেগুলো আছে, সিস্টেমিক হলো আমি যখন গাছে স্প্রে করব, স্প্রে করার পরে এটা গাছের ভিতরে ঢুকে যাবে। পাতার মধ্যে স্প্রে করি, ডালে যেখানে হোক, সে রুট দিয়ে হোক, যদি মাটিতে স্প্রে করি তাহলে রুটের মাধ্যমে, পাতা স্প্রে করলে পাতার স্টোমাটা অন্য কোনো মাধ্যমে ভিতরে গাছের ভিতরে ঢুকে যায়। ঢুকে গিয়ে সে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়। যেমন আমি পাতায় স্প্রে করলাম, এই ওষুধটা আস্তে আস্তে গিয়ে একবার রুট পর্যন্ত চলে গেল, একবার শিকড়ে চলে গেল, বা একবার অন্য মাথায় চলে গেল। এরকম সব জায়গায় সে এক জায়গায় দিল, আরেক জায়গায় সে চলে যেতে পারবে। এগুলো হলো সিস্টেমিক। আমরা যদি সহজ করে যদি বলি, আমরা যেমন দেখবেন অনেক সময় আমাদের হাত পা কেটে বা কোথাও কাটাটা কেটে গেলে আমরা অনেক সময় আমাদের চামড়ার উপরে বাইরে থেকে কিছু অয়েন্টমেন্ট, মলম বা পাউডার ইউজ করি। হ্যাঁ, যেমন অনেকে নেভানল বা এরকম কিছু পাউডার ইউজ করে। যে বাইরে থেকে যখন আমরা যে ওষুধগুলো ইউজ করি, এগুলো হলো আপনি মনে করেন এগুলো কন্টাক্ট। তার মানে আমরা বাইরে থেকে যদি কোনো জীবাণু যদি থাকে, তাহলে ওগুলো বাইরে থেকে তারা মেরে ফেলতে পারে, যদি কোনো অ্যাটাকের মধ্যে না হতে পারে তারা মেরে ফেলতে পারে। আর আমি যে ওষুধটা যে আমি মুখে খাই, ভিতরে আমার পেটে যে যায়, দেওয়ার পরে এটা রক্তের সাথে মিশে গিয়ে আমার বডির প্রতিটা জায়গা জায়গায় চলে যাচ্ছে, গিয়ে তো এখানে কাজ করতেছে, এগুলো হলো সিস্টেমিক। তার মানে আপনার গাছে যে আমরা ওষুধগুলো দিই, কিছু আছে কন্টাক্ট, কিছু আছে সিস্টেমিক। এখন কোনগুলো কন্টাক্ট আর কোনগুলো সিস্টেমিক, এটা জানাটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। কারণ আপনি যদি এই গ্রুপগুলো যদি জানেন, তাহলে আপনি সহজে সাজেস্ট করতে পারবেন, আপনি ফার্মারদেরকে বলতে পারবেন বা আপনার নিজেরা ব্যবহার করতে পারবেন যে আসলে কি কোন ওষুধটা কখন লাগবে। তো আমি কিন্তু আপনাদের মেইনলি বললাম যে দুইটা ওষুধ, একটা বললাম দুই ধরনের ওষুধ, একটা বললাম কন্টাক্ট আর আরেক হলো বললাম সিস্টেমিক। আর কন্টাক্ট যেগুলো আমরা দিব, কন্টাক্ট গুলো দিলে ওই ওষুধগুলো যদি জীবাণু যদি গাছের ভিতরে ঢুকে থাকে, তাহলে কন্টাক্ট দিলে কখনো কাজ করবে না, কারণ জীবাণুর গায়ে লাগতে হবে। এই জন্য যদি পাতার ভিতরে ঢুকে যায়, রুটের ভিতরে যদি শিকড়ের ভিতরে ঢুকে যায়, তাহলে আপনি কন্টাক্ট ছত্রাকনাশক দিলে কাজ হবে না। ওটা দিতে হবে অবশ্যই যখন জীবাণুটা গাছের বাইরে থাকবে, পাতার উপরে বনজা থাকবে, তখন হলো আপনার কাজ করবে। আর সিস্টেমিকটা হলো যখন আপনার জীবাণুটা গাছের ভিতরে ঢুকে থাকে, তখন আপনি সিস্টেমিক দিলে তখন কাজ করে, তখন সে ভিতরে ঢুকে ঢুকে জীবাণুটাকে মারে। এবং সিস্টেমিকের ক্ষেত্রে আবার অনেক ক্যাটাগরি সিস্টেমিক আছে। এক একটা সিস্টেমিক ছত্রাকনাশক এক একটা জায়গায় গিয়ে ছত্রাকের অ্যাটাক করে। সবগুলো কিন্তু একরকম না, কারণ এই জন্য কিন্তু আমরা সিস্টেমিক একটা দিলেই সব হবে তা না। এই জন্য এক একটা সিস্টেমিক এক এক জায়গায় গিয়ে কাজ করে। এই জন্য আমরা কোন জীবাণুটার ক্ষেত্রে কোন সিস্টেমিকটা ভালো কাজ করে, এটা আমাদের একটু জানতে হয়, তাহলে আমরা মানে সঠিকভাবে আমরা ব্যবহার করতে পারি। দেখেন সিস্টেমিক গুলোর ক্ষেত্রে দেখেন যে আপনি যদি মাটিতে দেন বা যদি গাছের উপর যদি স্প্রে করেন, তাহলে এটা এখান থেকে দেখেন শিকড় দিয়ে আস্তে আস্তে উঠে উঠে সে পুরো গাছের মধ্যে চলে যাচ্ছে। এগুলো সিস্টেমিক। এগুলো গিয়ে গিয়ে তখন সে ওই যে পাতার ভিতরে যদি দেখেন পাতার ভিতরে যদি জীবাণু থাকে, তাহলে ওই ওগুলো গিয়ে তখন ভিতর থেকে ওই জীবাণুটাকে এখান থেকে মারতে পারে। তাহলে এই যে পাতার ভিতরে যে পোর্শনটা আছে, এই জায়গাটাকে মারতে হলে আপনাকে সিস্টেমিক ওষুধ ছত্রাকনাশক দেওয়া লাগবে। আর যে পাতার উপরে যেগুলো বাইরে যেগুলো আছে, এগুলো যদি মারতে চান তাহলে আপনাকে কন্টাক্ট দিতে হবে। সিস্টেমিক দিলে এখান থেকে মরবে, আর কন্টাক্ট দিলে বাইরে থেকে মরবে। তো এইভাবে আমরা আসলে কখন সিস্টেমিক দিব কখন কন্টাক্ট দিব, এটা আপনাদেরকে আমরা একটু আরো ক্লিয়ার করবো এখন, ধীরে ধীরে একটু বলবো। এখন দেখেন আমরা এখানে কয়েকটা ওষুধের গ্রুপের নাম বলি। আমাদের ওষুধগুলোর অনেক সময় যে কোম্পানি যে নাম দেয়, এই নামগুলো অনেক সময় চেঞ্জ হয়ে যায়। চেঞ্জ হয়ে বলতে কি, মার্কেট অনেক সময় থাকে না, একটা থেকে নাই হয়ে যায়। যেমন আমরা যেমন মার্কেটে যেমন আমরা নিজের ওষুধ যেমন কিনি, নাপা কিনি, নাপার আসলে মেইনলি কি প্যারাসিটামল। তা এখন এই নাপা নামও আমরা মার্কেটে পাই, আবার যে এজ নামেও পাই, কিন্তু আলটিমেটলি তার মেইন উপাদানটা হলো প্যারাসিটামল। তা আপনি এই মেইন উপাদানটা যদি ভালো করে জানতে পারেন, তাহলে দেখা যাচ্ছে আপনার ওই ওষুধ একটা না থাকলেও আরেকটা আপনি ব্যবহার করতে পারবেন, বা একটা কোনো কারণে যদি একটা কোম্পানি থেকে যদি না এটা নাই হয়ে যায়, তাহলে পরে আরেকটা পাবেন। এরকম মানে আমরা মেন হচ্ছে আপনার গ্রুপ একটু মনে রাখা। তা আমি আপনাদেরকে দুই তিনটা গ্রুপ একটু ভালো করে বলি, আপনি একটু মনে রাখবেন। যেমন যে একটা হলো ম্যানকোজেব গ্রুপ, ম্যানকোজেব গ্রুপ। তারপর কপার গ্রুপ, কপার দুইটা ক্যাটাগরি আছে, কপার অক্সিক্লোরাইড,
কপার হাইড্রোক্সাইড, দুইটা ক্যাটাগরি আছে। আপনার কপার মনে রাখবেন যে কপার, ম্যানকোজেব, সালফার, ইপ্রোডিয়ন। হ্যাঁ, এই ইপ্রোডিয়ন, সালফার, কপার, ম্যানকোজেব। বাকি যেগুলো আছে থিওরি, এগুলো আপনি মেন চারটা জিনিস আপনি মেন রাখবেন, মনে রাখবেন ম্যানকোজেব, কপার, সালফার, ইপ্রোডিয়ন। এগুলো হলো কন্টাক্ট ছত্রাকনাশক। এগুলোর এখন বিভিন্ন নামে মার্কেটে পাওয়া যায়, যেমন ম্যানকোজেবের আপনার ডাইথেনেম 45, ইন্ডোফিল, ম্যান, এরকম বিভিন্ন নামে আপনার ম্যানকোজেবের গ্রুপের ওষুধগুলো মার্কেটে আছে। কপার অক্সিক্লোরাইডের ক্ষেত্রে কপার হাইড্রোক্সাইড, ব্লিডক্স, সালকক্স, চ্যাম্পিয়ন, এরকম বিভিন্ন নামে আছে। ইপ্রোডিয়নের ক্ষেত্রে রোবরাল, রোবানল, হেপ্রোডিয়ন, এরকম বিভিন্ন নামে মার্কেটে আছে। মেইন কথা হলো আপনার গ্রুপ মনে রাখতে হবে, এটা ম্যানকোজেব, কপার, সালফার, ইপ্রোডিয়ন। এরা হলো সব হলো কন্টাক্ট ছত্রাকনাশক, এরা কন্টাক্ট, মানে আপনি এগুলো দিলে বাইরে ছত্রাক থাকলে ওগুলা মারতে পারবে। এগুলো কিন্তু যদি পাতার ভিতরে যদি ছত্রাক থাকে তাহলে কিন্তু ওগুলো মারতে পারবে না। আরেকটা হলো সিস্টেমিক। এই দেখুন, এই যে কার্বেন্ডাজিম, কার্বেন্ডাজিম গ্রুপ, যে অটোস্টিন, আগে আগে বেবিস্টিন নামে ছিল, একটা বেবিস্টিন এখন মার্কেটে নাই, যেমন অটোস্টিন, নোইন, কার্বেন্ডাজিম। তারপর সিজোলের শেষে দেখবেন জোল আছে, প্রোপিকোনাজোল, হেক্সাকোনাজোল, টেবুকোনাজোল, শেষে জোল যেগুলো দেখবেন, এই জোল যেগুলো আছে, যে টিল, কন্টাপ, এগুলো এইগুলো সব সিস্টেমিক। হ্যাঁ, যে মেটালেক্সিল, এজোক্সিস্ট্রোবিন, টাইফ্লক্সিস্ট্রোবিন, সাইমুক্সানিল, এগুলো যেগুলো আছে এগুলো সব হলো আপনার হলো সিস্টেমিক ছত্রাকনাশক। আবার কিছু আছে দেখবেন যে মিক্সার থাকে, কম্বিনেশন, একই ওষুধের ভিতরে দুইটা, যেমন দেখেন মেটালিক্সিল, ম্যানকোজেব। এই যে মেটালিক্সিলটা হলো সিস্টেমিক, আর ম্যানকোজেবটা হলো কন্টাক্ট। তার মানে আপনি রিডোমিল গোল্ডে এটা যেমন পাওয়া যায়, আপনি এই ওষুধটা দিলে এই ম্যানকোজেবটা বাইরে থেকে কাজ করবে, আর মেটালিক্সিলটা পাতার ভিতরে ঢুকে ভিতর থেকে কাজ করবে। তার মানে ছত্রাকটাকে সে বাইরে থেকেও মারতে পারে আর ভিতর থেকে মারতে পারে। এই জন্য দেখুন এই ধরনের ওষুধগুলো অনেকে ব্যবহার করে, দুইটার মিক্সার। এই সাইমোক্সানিল, ম্যানকোজেব, এটা সিস্টেমিক, এই সাইমোক্সানিলটা সিস্টেমিক, ম্যানকোজেবটা হলো কন্টাক্ট। আবার দেখেন কিছু কিছু আছে দুইটাই সিস্টেমিক, যেমন যে অ্যাজোক্সিস্ট্রোবিন, ডাইফেনোকোনাজোল, এই দুইটাই সিস্টেমিক। এই অ্যাজোক্সিস্ট্রোবিন হলো এক ধরনের কাজ করে, ডাইফেনোকোনাজোল হলো আরেকভাবে কাজ করে। আপনার ইমিস্টারটবে, ন্যাটিভোতে এই ধরনের পাওয়া যায়, দুইটাই সিস্টেমিক। তার মানে এগুলো দিলে আপনার দেখা যাচ্ছে যদি একটা গ্রুপ যদি ছত্রাকটাকে ভালোভাবে না মারতে পারে, দুইটা গ্রুপ যদি দুইটা হলো ওই ছত্রাকে দুই জায়গায় গিয়ে অ্যাটাক করে, দুইটা জায়গায় অ্যাটাক করলে তার আক্রমণ তখন দেখা যাচ্ছে সহজ ছত্রাকটাকে মারতে পারে। তো এই জন্য আপনার যদি সিস্টেমিক, অনেকে দেখা গেছে ওই যেগুলোর একটা গ্রুপ আছে একটা গ্রুপ না দিয়ে এই দুইটা গ্রুপের সিস্টেমিক যেগুলো এগুলো দেয়, এগুলো দিলে তখন দেখা যাচ্ছে ভালো কাজ করে। তবে আপনাকে আবার পরবর্তী কন্টাক্ট আবার একটা চিন্তা করতে হবে আর কি, যে এটা এটা শুধু সিস্টেমিক, কিন্তু কন্টাক্ট না, এটা সিস্টেমিক। যেমন দেখেন যে টিলটার গায়ে দেখেন, এই যে টিল উপরে দেখেন এই যে ব্র্যাকেটে লেখা আছে প্রোপিকোনাজোল। তার মানে আপনি যখন দেখবেন যে প্রোপিকোনাজোল, টিবুকোনাজোল, হেক্সাকোনাজোল, হ্যাঁ, এই ধরনের নাম দেখবেন, তাহলে আপনি বুঝবেন যে এগুলো হলো আপনার সিস্টেমিক ছত্রাকনাশক। আবার দেখেন নিউবেনে দেখেন লেখা আছে যে মেটালিক্সিল, ম্যানকোজেব। তার মানে 8% মেটালিক্সিল আছে, 66% ম্যানকোজেব আছে। তাহলে যে মেটালিক্সিলটা হলো আপনার সিস্টেমিক, আর ম্যানকোজেবটা হলো কন্টাক্ট। তার মানে দুইভাবে কাজ করে। আবার ব্যাকটেরিয়ার ক্ষেত্রে দেখেন, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কিছু কিছু ব্যাকটেরিয়াসাইড আছে যেগুলো, যে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমরা অনেক সময় কপার ছত্রাকনাশকটা ব্যবহার করি। কপার ছত্রাকনাশকটা কিন্তু ভালো কাজ করে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, কিছু কিছু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে। এইগুলোর ক্ষেত্রে যেমন ব্লিটক্স, চ্যাম্পিয়ন, এগুলো এগুলো দেখা গেছে আপনার ব্যাকটেরিয়া হিসেবে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কাজ করে। কিন্তু আরেকটা গ্রুপ আছে যেটা হলো ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ভালো কাজ করে, যেমন বিসমার্তীয় জল, এগুলো কিন্তু কন্টাক্ট হিসেবে বিসমার্তীয় জল, যে ব্যাকট্রল, ব্যাকটোবান, হ্যাঁ, এগুলো বিসমার্তীয় জলটা কন্টাক্টও কাজ করে, আবার কিছুটা ভিতরে এসে ঢুকতে পারে, সেলের ভিতরে কিছুটা ঢুকে সে কাজ করতে পারে, বিসমার্তীয় জল গ্রুপ। যদি আপনি গ্রুপটা মনে রাখবেন বিসমার্তীয় জল, তাহলে দেখবেন যেরকম অনেক ওষুধের মধ্যে বিসমার্তীয় জল লেখা আছে, তাহলে বুঝবেন যে ওই ওষুধটা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে ভালো কাজ করবে। আবার কিছু সিস্টেমিক আছে, যেমন যে স্ট্রেপ্টোমাইসিন, সালফাইটার, তারপরে অক্সিডাইট্রোসাইক্লিন, কাসুগামাইসিন, অনেক ইয়েতে পাওয়া যায় কাসুগামাইসিন। এগুলো এটা হলো সব সিস্টেমিক, এগুলো ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ভালো কাজ করে। আপনি এগুলোর ক্ষেত্রে ব্যাকটেরিয়ার জন্য এগুলো দিতে পারেন, যদি এগুলো আপনি অ্যাভেলেবল পান তাহলে এগুলো দিতে পারেন। যদি আপনি কাসুগামাইসিন গ্রুপের ওষুধ যদি পান, অক্সিডাইট্রোসাইক্লিন, স্ট্রেপ্টোমাইসিন, এগুলো যদি ওষুধ পান, তাহলে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে দিতে পারেন। তবে বাংলাদেশে এই যে বিসমার্টিজল গ্রুপটা অ্যাভেলেবল আছে, এটা অনেক জায়গায় আছে। আপনারা যদি ব্যাকটেরিয়ার কোনো ইনফেকশন দেখেন, রোগ দেখেন, তাহলে বিসমার্টিজলটা ইউজ করতে পারেন। এখন আমরা একটু ডিটেইলস একটু যাবো, তখন আপনি আরো ক্লিয়ার হবেন। যেমন দেখেন যে কিমিয়াতে বিসমার্টিজল আছে, কাসুগামাইসিনও আছে, দুইটাই আছে। তার মানে এগুলো এটা ব্যাকটেরিয়ার জন্য আপনি ইউজ করতে পারবেন। এই যে ব্লিটক্স, হ্যাঁ, যে কপার অক্সিক্লোরাইড, এটা আপনি চাইলে কিছু ফাঙ্গাসের ক্ষেত্রে দিতে পারবেন, আবার ব্যাকটেরিয়ার ক্ষেত্রে দিতে পারবেন। আচ্ছা, এখন আমরা আসি, আমরা যে ওষুধগুলো ব্যবহার করি বা ছত্রাকগুলো ব্যবহার করি, এগুলো সাধারণত আমরা তিনটা ওয়েতে ব্যবহার করতে পারি গাছের মধ্যে। আমরা যে রোগ দমন করার জন্য, একটা হলো বীজ শোধনের জন্য আমরা ব্যবহার করি, কিছু আছে মাটি শোধনের জন্য, আবার কিছু আছে পাতায় উপরে, গাছের উপরে আমরা স্প্রে করি। বীজ শোধনটা খুবই ইম্পর্টেন্ট। আপনারা যারা কৃষির সাথে রিলেটেড একটু মনে রেখেন, কারণ বীজের আপনার আমাদের যে রোগগুলো হয় গাছের মধ্যে, তার 50% রোগে কিন্তু বীজ বাহিত। কারণ বীজের সাথে এই জীবাণুগুলো চলে আসে। যদি বীজগুলো যদি ভালো না থাকে, তাহলে ওই জমিতে রোগ হওয়ার সম্ভাবনা 50% সম্ভাবনা থাকে যে ওই জমিতে রোগ হবে, কারণ যদি বীজগুলোর মধ্যে আগে থেকে যদি জীবাণু থেকে যায়। এখন আপনি যদি বীজটাকে ভালোভাবে শোধন করেন, বীজ শোধনের অনেকগুলো টেকনিক আছে, বীজ শোধন যদি করেন, তাহলে মোটামুটি 50% ধরে রাখেন যে আপনার জমিতে রোগ কিছু 50% মতো কমে যাবে, যদি বীজ শোধন করে নেন। শুধু বীজ শোধন করার পরও দেখা যাচ্ছে আমি বীজ শোধন করলাম, বীজটা ভালো, কিন্তু আমি যে মাটিটা ব্যবহার করতেছিলাম, যে মাটিতে আমি বীজটা দিব, ওই মাটিটা কোনো কারণে ইনুকুল বা কোনো কারণে ওই মাটিতে আগে থেকে জীবাণু আছে অনেক। এখন যদি ওরকম হয়, তখন আপনি বীজ দিলেও দেখা গেছে আপনার সেই
মাটির জীবাণুর কারণে বীজগুলো আক্রান্ত হবে, তো তখন দেখছি অনেক সময় আবার সেই রোগ তৈরি হয়ে যায়। এই জন্য আমরা যদি মাটিটা যদি ওর শোধন করতে পারি, তাহলে মোটামুটি আপনি ধরে নেন যে 90% আপনার জমির রোগ মানে রোগ জীবাণু আপনি কমে ফেলতে পারবেন যদি বীজ শোধন আর মাটি শোধনটা করেন। তারপরও দেখা গেছে গাছের মধ্যে অনেক সময় রোগ চলে আসে, সেটার সম্ভাবনা থাকে কিভাবে, যে আপনার জমিতে আপনি হয়তো সবই করলেন, বিশ শোধন করলেন, মাটি শোধন করলেন, কিন্তু আপনার আশেপাশে যে জমি যেগুলো আছে ওই জমিতে হয়তো ওনারা কিছুই করে নাই। যার কারণে ওনাদের জমিগুলো যদি অনেক ফসল অনেক আক্রান্ত হয় বা এই জীবাণু দ্বারা, তখন দেখা যাচ্ছে ওখান থেকে বাতাসের মাধ্যমে পানির বিভিন্ন মাধ্যমে আপনার জমিতেও ওই জীবাণুগুলো চলে আসতে পারে, তখন দেখা যাচ্ছে আবার আপনার জমিতেও এরকম রোগ তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। তো সেক্ষেত্রে যদি রোগ তৈরি হয়ে যায় আপনার জমিতে, তখন আপনাকে তো অন্য কোনো উপায় নাই, তখন তো আর ওই বিশ শোধন মাটির জন্য কোনো অপশন নাই, তখন আপনাকে অবশ্যই ফোলিয়ার স্প্রে, গাছের উপর স্প্রে করতে হবে, ওষুধ দিতে হবে। তার মানে আমরা যে ওষুধগুলো দিই, আমরা সাধারণত তিনটা ওয়েতে দিই। এই ওষুধগুলোতে আমরা বীজ শোধন করতে পারি, মাটি শোধন করি, আবার দেখা গেছে যে গাছের রোগ হয়ে গেলে তখন গাছের উপরেও আমরা স্প্রে করি। এখন এই বীজ শোধনটা যদি আমরা করি, বীজ শোধনের অনেকগুলো ওষুধ আছে, যেমন আপনারা দেখবেন আপনারা আহ কিছু কার্বক্সিন থিরাম গ্রুপের কিছু ওষুধ আছে, প্রোভেক্স, হ্যাঁ, যেগুলো হচ্ছে সবসময় যদি সব জায়গায় অ্যাভেলেবেল না। তারপর আপনি যদি ওই গ্রুপের ওষুধ না পান, আপনি কার্বেন্ডাজিম গ্রুপের ওষুধ, যেগুলো কার্বেন্ডাজিম, অটোস্টিন, হ্যাঁ, এই অটোস্টিন আছে, এই যে নোইন আছে, এই ধরনের ওষুধগুলোতেও আপনি চাইলে বীজ শোধন করতে পারেন। যদি বীজ শোধন করতেন এগুলোতে করতে পারেন। তবে বীজ শোধন এবং মাটি শোধনের জন্য এখন সবচেয়ে ভালো হলো আপনারা যদি ট্রাইকোডার্মা ব্যবহার করতে পারেন। ট্রাইকোডার্মাটা এখন বাংলাদেশে অ্যাভেলেবেল হচ্ছে, এখন অনেক জায়গায় ট্রাইকোডার্মা পাওয়া যায়, যদিও একটু দাম বেশি, বিদেশে একটু দাম বেশি থাকে ট্রাইকোডার্মা। বাট ভালো কোম্পানি যদি আপনারা ট্রাইকোডার্মা ব্যবহার করতে পারেন, তাহলে ট্রাইকোডার্মা দিয়ে আপনি বীজ শোধন এবং মাটি শোধনটা করলে সবচেয়ে ভালো। সেক্ষেত্রে আপনার মনে করেন যে এনভায়রনমেন্টের ক্ষতি হলো না, এবং আপনার ওই যে ওষুধের ব্যবহারটাও কমে যাবে, এবং সেক্ষেত্রে আপনার এবং প্যাথোজেনটাও সহজে আপনি দমন করতে পারবেন যদি আপনার ট্রাইকোডার্মাটা ব্যবহার করেন। আর তারপর যদি রোগ হয়ে যায়, সেক্ষেত্রে আমরা বলছি পাতার করে আমরা এই ওষুধগুলো স্প্রে করবো। এবং কখন আমরা কোনটা স্প্রে করবো এটা এখন আমরা একটু দেখি একটু। দেখেন, পাতার মধ্যে, গাছের মধ্যে যে রোগগুলো হয় তার মধ্যে প্রধান একটা রোগ হলো গাছের পাতায় দাগ পড়া, জায়গায় জায়গায় দাগ পড়ে, কোনো কোনো দেখা গেছে ছোট ছোট কালো কালো দাগ পড়ে, কখনো বড় দাগ পড়ে, বিভিন্ন দাগ পড়ে, ঠিক আছে। এবং একটা কমন দাগ পড়ে যেটা হলো আপনার সরিষার পাতা, সরিষা গাছের পাতায় দেখা যায়, ফুলকপি বাঁধাকপি গাছের পাতায় দেখা যায়। তারপরে যে মরিচ গাছের আগা মরে যায়, আগা একবার উপর থেকে আস্তে আস্তে মরে মরে নিচের দিকে চলে আসে আগা মরা, যেটা রোগ। এই সবগুলো এই ওষুধ এই রোগগুলো একটা জীবাণু দ্বারা হয়, যে জীবাণুটার নাম হলো অল্টারনারিয়া। এটা একটা ছত্রাক, এই যে অল্টারনারিয়া, এই জীবাণুটার কারণে কিন্তু এই রোগগুলো হয়। আপনি পাতার মধ্যে দেখবেন এরকম গোল গোল দাগ পড়ছে, রিং এর মতো মনে হয়, আপনার তো যখন রিং রিং দেখা যায়, হ্যাঁ, গোলটা রিং এর মতো তৈরি হয়, এরকম রিং এর মতো দেখলে আপনি বুঝবেন যে এগুলো অল্টারনারিয়া দ্বারা হয়। কারণ অল্টারনারিয়া দ্বারা যদি আপনি এই জীবাণু দ্বারা যদি কোনো রোগগুলো হয়, আমরা যেগুলোতে বললাম, এগুলো আরো আরো অনেক ইয়াতে আছে যেগুলো এই অল্টারনারিয়া দ্বারা হয়, এগুলোর ক্ষেত্রে আপনার সবচেয়ে ভালো ওষুধ হলো এই ইপ্রোডিয়ন গ্রুপের ছত্রাকনাশক, যে আপনাদেরকে প্রথমে বলছিলাম ইপ্রোডিয়ন। ইপ্রোডিয়নটা কিন্তু বলছিলাম যে কন্টাক্ট ছত্রাকনাশক ইপ্রোডিয়ন। এবং এটা সবচেয়ে ভালো হলো এই রোগ, অল্টারনারিয়া দ্বারা যত রোগ হয় এই সবগুলো রোগের ক্ষেত্রে ইপ্রোডিয়নটা সবচেয়ে ভালো। ইপ্রোডিয়ন কেন আমরা ইউজ করবো, কেন, এই দেখেন এই যে আপনার এই যে এখানে যে আক্রান্ত জায়গাটায় এই দেখেন কালো কালো হয়ে গেছে, এই যে কালো কালো দেখা যাচ্ছে, এই যেখানে কালো দেখা যাচ্ছে, তার মানে আপনার এইখান থেকে কিন্তু ছত্রাকটা কিন্তু আক্রমণ করছে, কিন্তু এই যে উপর বাইরে কিন্তু সে বের হয়ে আসছে অলরেডি। এই যে এখানে কিন্তু ছত্রাকের যে তার পরবর্তী আবার নতুন প্রজন্ম রাখার জন্য সে যে তার স্পোর তৈরি করে বা কুঁটিয়া তৈরি করে, এগুলো কিন্তু বাইরে বের হয়ে আসছে। এখন এখানে যদি আমি এই ওষুধটা দিই, তাহলে এইগুলোর গায়ে, এই ছত্রাকটার গায়ে এই ওষুধটা লাগবে, লাগার কারণে এই বাইরে থেকে এসে ছত্রাকটাকে মেরে ফেলতে পারবে। আর ইপ্রোটিন গ্রুপের আরেকটা সুবিধা হলো, আপনি যদি ওষুধটা এই জায়গায় দেন, তাহলে সে এই পাতাটার এই জায়গাতে ঢুকে সে পুরো গাছের মধ্যে ছড়াতে পারবে না, কারণ যেহেতু সিস্টেমিক না। সে এখান থেকে রুট পর্যন্ত, শিকড় পর্যন্ত অন্য সব জায়গাতে যেতে পারবে না, কিন্তু এই ঠিক এই জায়গাতে যেখানে সে পড়বে ওই জায়গার ভিতরে সে ঢুকতে পারে। মানে মানে পাতাটা যদি এই জায়গায় আমি স্প্রে করি, তাহলে পাতাটা ঠিক এতটুকু সে ভিতরে ঢুকতে পারবে। তার মানে এটার ভিতরে যদি ছত্রাক থাকে, তাহলে ওই জায়গায় সে মারতে পারবে। কারণ এই জন্য একটা লোকালি সিস্টেমিকও বলা হয়, মানে সে ওই কিছুটা সে পরিমাণ হালকা ঢুকতে পারে ইপ্রোটিন গ্রুপ ওষুধটা। এই জন্য আমরা যদি ইপ্রোটিন গ্রুপের ওষুধটা যদি দেই, তাহলে দেখা যাবে সেই বাইরে থেকে ছত্রাকের এই পোষণগুলো এগুলোকে মারতে পারবে, আবার ভিতরে ঢুকে সে কিছুটা মারতে পারে। যার কারণে এই অল্টারনারিয়া যারা রোগগুলো যেগুলো হয়, এগুলোর ক্ষেত্রে সবচেয়ে ভালো হলো এই ইপ্রোটিন গ্রুপের ওষুধ দেওয়া। এখন আপনি যে বাইরে থেকে ইপ্রোটিন গ্রুপের ওষুধ দিলেন, দেওয়ার পর বাইরে থেকে এগুলো মারলো, তারপর যদি মনে করেন যে আমি যে বলছি সে ভিতরে কিছুটা ঢুকতে পারে, বাট যদি পুরোপুরি যদি না পারে, যদি ভিতরে ঢুকতে না পারে, যদি রোগটাতে আপনি দেখেন না রোগ কমতেছে না, তাহলে কিন্তু আপনাকে তখন আবার এটা দেওয়ার পরে অনেকেই আবার তখন আবার একটা সিস্টেমিক ছত্রাকনাশক দেয়। এটা সিস্টেমিক কারণ ভিতর থেকে আবার তাকে মারার জন্য। আর ভিতর থেকে তাকে আবার মারার জন্য আবার সিস্টেমিক ছত্রাকনাশক দিলে তখন ভিতরে গিয়ে তখন আবার ভিতরে ছত্রাকটাকে সে মারতে পারবে। তার মানে আপনি বাড়ি থেকে একটা কন্ট্যাক্ট দিলেন প্রথমে, দিয়ে বাড়ি থেকে তাকে মারার চেষ্টা মারলেন, আবার পরে একটা সিস্টেমিক দিয়ে আবার ভিতর থেকে তাকে মেরে ফেললেন, তাহলে এটা ছড়াতে পারবে না, তার রোগটা সহজে দমন করা যাবে। কিন্তু যদি আমি এমন হয় যে কন্ট্যাক্ট দিলাম, বাড়ি থেকে মরলো, এই পশুটা মরলো, কিন্তু ভিতরে যদি ছত্রাকটা রয়ে যায়, তাহলে ওই ছত্রাকটা আস্তে আস্তে আবার সে কয়েকদিন পরে আবার পারবে, বাড়তে বাড়তে নতুন আবার সে রোগ তৈরি করতে পারবে। এই জন্য আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে আমি কন্ট্যাক্ট এবং সিস্টেমিক, এর দুইটা একটার পর একটা আমরা দিব। হ্যাঁ, একবার কন্ট্যাক্ট দিব, একবার সিস্টেমিক দিব। আমি যদি বারবার কন্ট্যাক্ট দিই, তাহলে আমার কাজ করবে না, বারবার সিস্টেমিক দিলেও কাজ করবে না। এবার কন্ট্যাক্ট, একবার সিস্টেমিক দিয়ে তারপর ছত্রাকটাকে মারতে হয়।
যেমন দেখেন আমি এই আগের রোগটাতে বললাম যে এখানে কালো কালো জায়গাগুলো দেখা যাচ্ছে, এখানে আমি ছত্রাকটা বুঝতে পারতেছি, যার কারণে আমি এখানে আগে কন্টাক্ট দিব বলছি। হ্যাঁ, কারণ যদি আমি এখানে আগে কন্টাক্ট না দেই, তাহলে এই ছত্রাকের এই এগুলো কিন্তু বাতাসের মাধ্যমে বা পানির মাধ্যমে এগুলো কিন্তু ছড়াই আরেক কাছে গিয়ে পড়বে, তার মানে ওখানে আবার রোগ তৈরি হয়ে যাবে। এই জন্য আমি আগে কন্টাক্ট দিয়ে এগুলোকে মারবো, তারপর সিস্টেমিক ভিতর থেকে মারবো। কিন্তু আপনার এই যে পাতার মধ্যে যেমন যেটা আপনারা সবাই দেখছেন মনে হয় পুঁইশাকের পাতা এরকম একটা দাগ পড়ে, এটা যারা সার্কোস্পোরা নামে একটা ছত্রাক দিয়ে হয়, এটা একটা স্পট। কিন্তু এই স্পটে দেখেন কিন্তু আপনার ছত্রাক কিন্তু বোঝা যাচ্ছে না, ছত্রাকের কোনো পোর্শন দেখা যায় না, ছত্রাকটা কিন্তু পাতার ভিতরে, জাস্ট খালি দাগ দেখা যাচ্ছে, কিন্তু ছত্রাকটা কিন্তু পাতার ভিতরে ঢুকে আছে, এখানে বাইরে বাইরে এসে বের হয়ে আসে নাই। এখন এই মুহূর্তে যদি আমি এখানে কন্টাক্ট যদি আগে দেই, ছত্রাক তো বাইরে নাই, কন্টাক্ট দিয়ে তো কোনো কাজ হবে না, কারণ ছত্রাকের গায়ে লাগবে না, ছত্রাক তো ভিতরে ঢুকে আছে। তাহলে এখানে আমাকে অবশ্যই আগে সিস্টেমিক দিতে হবে। সিস্টেমিক ছত্রাকনাশক যদি আমি দেই, তখন ভিতরে ঢুকে, তখন যেই যেই জায়গায় ছত্রাকটা আছে ওই জায়গায় ঢুকে সে ওই জায়গায় ছত্রাকটাকে মারতে দেবে। এখন যখনই দেখবে ছত্রাকটা এবং মারতে যাবে, তখন ছত্রাকটা দেখবে সে মারা যাচ্ছে, তখন সে তাড়াতাড়ি চেষ্টা করবে তার পরবর্তী প্রজন্ম রাখার জন্য সে বাইরে বেরিয়ে আসার চেষ্টা করবে, এই পাতার বাইরে বেরিয়ে আসার চেষ্টা করবে, যে তার স্পোর বা কনিডিয়া গুলো বাইরে তৈরি করার জন্য বাইরে বেরিয়ে আসার চেষ্টা করবে। তো যখন সে কিছু 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 ছত্রাক বাইরে বের হয়ে আসতে পারে, কিছু কিছু পারে না, কিছু আছে ভিতর থেকে মরে যায়, কিন্তু কিছু কিছু আছে বাইরে বের হয়ে আসে। যদি বাইরে বের হয়ে আসে, আসতে চলে আসে, তখন কিন্তু আপনি যদি কন্টাক্ট ছত্রাকনাশক না দেন, তাহলে ওই স্পোর গুলো কিন্তু আবার আরেকটা গাছের উপর গিয়ে পড়ে বা আরেকটা পাতার উপর গিয়ে পড়ে, তখন কিন্তু সে আবার নতুন করে আবার রোগ তৈরি করতে পারবে। তো এই জন্য আপনি যদি 3 থেকে 5 দিন পরে একটা সিস্টেমিক দেওয়ার পরে আবার 3 থেকে 5 দিন পরে একটা কন্টাক্ট ছত্রাকনাশক দিয়ে দেন, তখন দেখা যাবে সে বাইরে থেকেও এই ছত্রাকটাকে মেরে ফেলতে পারবে। তাহলে আমি একবার যদি এরকম যদি আগে সিস্টেমিক দেই, তাহলে আমাকে মনে রাখতে হবে অবশ্যই আমি 3 থেকে 5 দিন পরে আমি আবার সিস্টেমিক কন্টাক্ট দিব, কন্টাক্ট দিয়ে তাহলে ছত্রাকটাকে মারতে পারবো। যদি এটা না করি, তাহলে দেখা যাবে যে আমি জাস্ট বারবার সিস্টেমিক দিয়ে যাচ্ছি, কিন্তু বাইরে থেকে পেছনটা আবার অন্যদিকে সরে যাচ্ছে, আর নতুন করে রোগ তৈরি হচ্ছে। তো এই জন্য আপনারা যদি এই যে যদি হালকা যদি স্পট দেখেন, যদি খুব সিভিয়ার ওষুধ রোগ না দেখেন, যেমন মানে খুব একবার অনেক গাছ পুড়ে যাচ্ছে এরকম না হয়, তাহলে সেক্ষেত্রে আপনারা এই অটোস্টিন দিতে পারেন, যেটা কার্বেন্ডাজিম গ্রুপ। কার্বেন্ডাজিম গ্রুপটা সিস্টেমিক, কিন্তু কার্বেন্ডাজিম গ্রুপের সিস্টেমটা হলো লো পাওয়ারের সিস্টেমিক, এটা হাই পাওয়ারের সিস্টেমিক না। যেমন আমরা অনেক সময় হালকা ব্যথা হলে না পাকাই, আবার যদি বেশি ব্যথা হয় তাহলে কিন্তু না পাকালে কাজ হয় না, তখন কিন্তু আবার আপনার ব্যথার ট্যাবলেট আলাদা দিতে হয়। একইভাবে সিস্টেমিকটার ক্যাটাগরি আছে। এই অটোস্টিনটা হলো বা কার্বোহাইড্রেট গ্রুপটা হলো, এটা হলো লো পাওয়ারের সিস্টেমিক, মানে যদি আপনাদের হালকা দাগ পরে অল্প ইনফেকশন দেখা যায়, এইসব ক্ষেত্রে আপনি এই কার্বোহাইড্রেট গ্রুপ সাজেস্ট করবেন, এগুলো দিলেই ভালো। আর যদি খুব সিভিয়ার হয়, তখন কার্বোহাইড্রেট গ্রুপে কাজ করবে না, তখন আপনাকে ওই যে যেগুলো শেষ দেখবেন জোল আছে, প্রোপিকোনাজোল, টেবুকোনাজোল, ডাইফেনোকোনাজোল, অথবা যে বিন আছে সিস্ট্রোবিন, ট্রাইফ্লক্সিস্ট্রিন, আপনি আগে যেগুলো আপনাদের লিস্টগুলো দেখাইছি, এই ধরনের সিস্টেমিক গুলো দিতে হবে, তাহলে ওটা ভালোভাবে কাজ করবে। আবার কিছু কিছু ওষুধ দেখবেন এখানে, যে আমি যেমন আপনাদেরকে বললাম এখানে আপনি সিস্টেমিক দেন তারপরে কন্ট্যাক্ট দেন, তাহলে আমি সিস্টেমিক যদি কার্বেন্ডাজিম দেই, পরে আবার যদি কন্ট্যাক্ট হিসেবে যদি ম্যানকোজেব দেই, যেমন ডাইথেনিয়াম 45 যেগুলো দিই, এগুলো দিতে পারি। আবার কিছু কিছু এরকম মিক্সার পাওয়া যায়, যেমন যে ম্যানসারের মধ্যে আপনার কার্বেন্ডাজিম আছে, ম্যানকোজেবও আছে। তো এগুলো আমরা কখন দিই, এগুলো কখন দিই, কারণ হলো কি অনেক সময় আমরা যখন বড় কেউ কোনো ফার্মার যদি লার্জ এরিয়াতে সেই ধরনের কমার্শিয়ালি কাল্টিভেট করে, তখন অনেক সময় সে বুঝতে পারে না, দেখা গেছে হয়তো কিছু কিছু গাছ খুব সিভিয়ারলি ইনফেক্টেড হয়েছে, অনেক আক্রান্ত হয়েছে গাছগুলোর মধ্যে, রোগ দেখা যাচ্ছে, ওইসব রোগ ওইসব জায়গায় হয়তো ছত্রাকটা বাইরে বের হয়ে আসছে। আবার যে যে কিছু কিছু গাছে নতুন করে মাত্র আক্রমণ হয়েছে, ওই গাছগুলোতে ছত্রাক এখনো ভিতরেই আছে, বাইরে বাইরে বের হয়ে আসে না। তো এখন তখন তারা কনফিউশনে পড়ে যায় যে স্যার তো আপনি তো বলছিলেন যে নতুন করে যখন হালকা দাগ দেখা গেলে আমরা সিস্টেমিক দিব, কিন্তু যখন সিভিয়ার হয়ে যাবে ছত্রাকটা বাইরে বের হয়ে আসে তখন আমরা কন্টাক্ট দিব। কিন্তু আমার জমির মধ্যে কিছু দেখা যাচ্ছে যে ছত্রাক বাইরে বের হয়ে আসছে কিছু গাছে, কিছু গাছে দেখা যাচ্ছে ছত্রাকটা ভিতরে আছে, এখন আমি কি করবো? তাহলে এইসব ক্ষেত্রে আপনারা এরকম মিক্সার যেগুলো আছে, কার্বেন্ডাজিম ম্যানকোজেব এরকম মিক্সার যেগুলো আছে, যেগুলো কন্টাক্ট এবং সিস্টেমিকের মিক্সার কিনতে প্যাকেটে পাওয়া যায়, এই ধরনের মিক্সার গুলো আপনারা ব্যবহার করেন। তাহলে যেই জায়গাতে যেই গাছগুলোতে অলরেডি পেছন বাইরে বের হয়ে আসছে, ওখানে এই ম্যানকোজেবটা কাজ করবে। আর যে গাছগুলোতে ছত্রাকটা এখনো বাইরে বের হয়ে আসে নাই, ওগুলোতে কার্বেন্ডাজিম কাজ করবে, ভিতর ঢুকে কাজ করবে। তাহলে সিস্টেমিকটা কাজ করবে ওইখানে, আবার ওখানে কন্টাক্টটা কাজ করবে। পরবর্তীতে আপনি আবার 3 থেকে 5 দিন পর আবার আবার আরেকটা স্প্রে দিবেন, তাহলে সে ভিতর থেকে বা বাইরে থেকে দুইভাবে তাকে মারতে পারবে। তো এই জন্য আপনারা চাইলে এই ধরনের মিক্সার গুলো দিতে পারেন। তো মিক্সার গুলোতে আবার একটা সমস্যা হয় কি, আপনার এগুলোতে যে পরিমাণ যে পাওয়ারের থাকে ওষুধগুলো, হ্যাঁ এগুলোতে একটু পাওয়ার পরিমাণ একটু এগুলোর ডোজটা একটু কম থাকে, এগুলো একটু কম থাকে, কারণ আপনার হলো যেমন অটোস্টিনের, হ্যাঁ 50 যত গ্রাম আপনার 50 WB, তার মানে 50% আপনার হলো কার্বনডাজিম দেওয়া থাকে। এখানে হলো আপনার হলো ডাইথেনিয়াম 40 বা 80, মানে 80% দেওয়া থাকে ম্যানকোজেব। কিন্তু মেনসারে দেখা গেছে এগুলো পার্সেন্টেজ কমিয়ে দেয়, কম দেয়, কারণ আপনার কোম্পানির তো আপনার লাভ করতে হবে। তো এই জন্য তারা হলো এই পরিমাণটা কমিয়ে দেয়, যার কারণে এখন আবার এই ক্ষেত্রে আবার কাজটা একটু কম করে। তো এই জন্য আপনাকে মাথায় রাখতে হবে আপনার মেইন টার্গেট কি, গাছের কোন কন্ডিশন আছে, ওটার উপর ডিপেন্ড করে আপনাকে হয় শুধু সিস্টেমিক দিবেন, না হয় শুধু কন্টাক্ট দিবেন, না হলে কন্টাক্ট সিস্টেমিক দুইটারই মিক্সার দিবেন। এই যেমন দেখেন, এটা দেখে একটু তাকান আপনারা, এই যেমন এখানে কিন্তু আগের গুলো বলছে খালি দাগ পড়ে, কিন্তু এগুলো দেখেন আপনারা একবার অনেক এরিয়া পুড়ে গেছে, এখানে ডালটা একবার অনেক এরিয়া পুড়ে গেছে, পাতা পুড়ে গেছে, ফল পুড়ে গেছে, এটা আমরা যেটা পোড়া রোগ বলি, পুরাই পুড়ে যাওয়া, পোড়া রোগ বলি। এই দাগগুলো দেখেন, এগুলো কিন্তু জাস্ট খালি পুড়ে গেছে,
কিন্তু এখানে বাইরে কিন্তু কোনো ছত্রাকের পোর্শন কিন্তু বাইরে বের হয়ে আসে নাই। তার মানে আপনার এই জায়গাগুলো যদি আপনি যদি ছত্রাকনাশক এখন দেন, তাহলে এখানে আপনি কন্টাক্ট দিলে কাজ করবে না, এখানে কন্টাক্ট দিতে দেওয়া যাবে না, এখানে আপনাকে অবশ্যই সিস্টেমিক দিতে হবে, কারণ ভিতর থেকে মারতে হবে। আর এই ডালটা দেখেন, এই ডালে দেখেন যে বাইরে দেখেন সাদা সাদা স্পোর বের হয়ে আসছে অলরেডি ছত্রাকের। এখন এই স্পোর গুলো যদি আপনি যদি আগে দেখুন, যদি এখানে যদি আগে সিস্টেমিক দেন, কারণ আপনি ভিতর থেকে ছত্রাকটা মারতে গেলে এই স্পোর গুলো কিন্তু আবার বাতাসের মাধ্যমে মাধ্যমে আরেক গাছের উপরে গিয়ে পড়বে। ওই গাছে কিন্তু আবার নতুন রোগ তৈরি হয়। আপনার এই গাছের জীবনটাকে আপনি মারতে পারলেন, কিন্তু আরেক গাছে কিন্তু আবার রোগ তৈরি হয়ে যাচ্ছে। তাহলে এরকম যখন অবস্থা দেখবেন, তখন আপনি আগে কন্টাক্ট দিবেন। আগে কন্টাক্ট ছত্রাকনাশক দিয়ে বাইরে থেকে এদেরকে মারবেন। মারার পরে তারপরে আবার ভিতর থেকে তখন মারার জন্য, কারণ এখান থেকে বাইরে থেকে এগুলো মারা যাচ্ছে ঠিক আছে, কিন্তু ছত্রাকটা ভিতরে তো কিছুটার পরিমাণ রয়ে গেছে, কিছু পোর্শন ভিতরে রয়ে গেছে, ওটা তো আর মরবে না। তাহলে ওটাকে মারার জন্য আমাকে আবার সিস্টেমিক ছত্রাকনাশক দিতে হবে, সিস্টেমিক দিয়ে তখন আবার তাকে ভিতর থেকে মারতে হবে। তার মানে মেইন আপনাকে মাথায় রাখতে হবে আমার কন্টাক্ট এবং কন্টাক্ট সিস্টেমিক এই দুইটার কিন্তু অল্টারনেট করে দিতে হবে। যদি আপনি আগে কন্টাক্ট দেন, তাহলে পরে সিস্টেমিক দিবেন। আর যদি পরে আগে যদি সিস্টেমিক দেন, তাহলে পরে কন্টাক্ট দিবেন। এবং এখন কথা হলো যে আমি কোন সময় কোন কন্টাক্ট দিব আর কোন সময় কোন সিস্টেমিক দিব, এইটা একটু আমাদের খালি একটু যদি আমি একটু ভালো ধারণা থাকে, তাহলে আমরা মোটামুটি এই ওষুধগুলো সহজে ব্যবহার করতে পারবো। আপনি যদি খালি যদি বুঝেন যে এই ছত্রাকনাশকের জন্য এই একটা কন্টাক্ট আর একটা সিস্টেমিক দিলে কাজ করবে, তাহলে আপনি কিন্তু দুইটা ওষুধ কিনলেই আপনার কাজ হবে, আপনার 5টা 6টা ওষুধ কিনতে হবে না। অনেকে আছে অনেক ওষুধ স্প্রে করেন, অনেক ওষুধ দেন, কিন্তু আপনার 2টা বা 3টা ওষুধ আপনি তখন ব্যবহার করলে আপনি সহজেই রোগটা দমন করতে পারবেন। এখন এই এইসব ক্ষেত্রে যদি হয়, আপনার যদি এই ধরনের খুব সিভিয়ার উপর থেকে যায়, তাহলে আপনি এখানে কিন্তু আপনার ম্যানকোজেব গ্লুকোজ 17টা দিলে কাজ করে, ম্যানকোজেব যদি কন্ট্রাক্ট যদি হয়। আর যদি আপনার যদি এখানে ভিতর থেকে যদি মারতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি যেগুলো বললাম যে ঝোল গ্রুপের যেগুলো আছে বা বিন গ্রুপের, হ্যাঁ, এই যে আপনি একটু ওষুধগুলো দেখাই, যেমন এই যে দেখেন এই যে টিল্টের গায়ে হলো প্রোপিকোনাজল থাকে, যেমন এটা সিস্টেমিক। যে স্কোর ডাইফেনোকোনাজল, এটা সিস্টেমিক। এমিস্টার টপে 2টা থাকে, এজোক্সিস্ট্রোবিন ডাইফেনোকোনাজল, এগুলো সিস্টেমিক। নাটিভো, এগুলো সিস্টেমিক। আবার এগুলোর মধ্যে দেখেন যে কন্টাক্ট সিস্টেমিক দুটার মিক্সার, রিডোমিল গোল্ড, এই যে হেমোক্সানিল, তারপরে নিউব্যান্ড, এগুলোর মধ্যে আবার আপনার হলো মিক্সার থাকে। আবার এই যে এটা হলো শুধু কন্টাক্ট। তাহলে আপনাকে এই যদি কন্টাক্ট দেন, এখান থেকে একটা কন্টাক্ট দিবেন, আর তারপরে হলো আপনি হলো এখানে একটা সিস্টেমিক দিবেন। হ্যাঁ, এটা স্কোর দেন, টিল দেন বা মিস্টার টপ দেন বা নাটিভো দেন, দিলে একটা সিস্টেমিক দিবেন, দিয়ে তারপর ভিতর থেকে মারবেন। আর যদি মনে করেন আপনি মিক্সার দিবেন, তাহলে সেটা আপনি রিডোমিল গোল্ড বলেন, নিউব্যান্ড বলেন, এগুলো যেগুলো মিক্সার আছে, এরকম মিক্সার দিয়ে তারপর আপনি জীবনটাকে মারতে পারেন। দেখেন এখানে আরেকটা রোগ আছে, যেটার নাম হলো আমরা বলি অ্যানথ্রাকনোজ। অ্যানথ্রাকনোজ যেমন একটু আগে আমরা যেটা দেখাইলাম, এটা কিন্তু হলো পুড়ে যাওয়া, জাস্ট খালি পাতা পুড়ে যায়, ডাল পুড়ে যায়, আগেরটা যেটা বললাম। আর এটা হলো অ্যানথ্রাকনোজ, এটাও কিন্তু এক ধরনের পুড়ে যাওয়ার মতোই হয়, মানে অনেক এরিয়া কভার করে ফেলে, কিন্তু একটা পর্যায়ে গিয়ে এই জায়গাটা হলো গর্ত হয়ে যায়। মানে এই জায়গাটা পোড়ার মতো হয়, হয়ে তারপরে গর্ত হয়ে যায়। এই যে টমেটোর মধ্যে হয়, বিন সিমে হয়, মরিচে হয়। এখন এই যে আমের সিজন, আমের মধ্যে দেখবেন আমের থেকে যেরকম গর্ত হয়ে যায়, পেয়ারার মধ্যে হয়, এরকম গর্ত হয়ে যায়। তো এরকম গোল হয়ে যখন গর্ত হয়ে যায়, গর্তটা হলো এটা, যখন এটা একটা জীবাণু আছে ছত্রাকের, নাম হলো কোলিটোট্রিকাম। এই জীবাণুটা যখন আক্রমণ করে ছত্রাক, তখন হলো এই ধরনের সিমটম শো করে। হ্যাঁ, আপনার এরকম গর্ত হয়ে যায়। তো এটা হলো, এটাকে বলা হয় অ্যানথ্রাকনোজ রোগ। এই অ্যানথ্রাকনোজ রোগ যত আছে, অ্যানথ্রাকনোজ রোগ কিন্তু অনেক ফসলে হয়। আপনি খালি অ্যানথ্রাকনোজ রোগটা যদি চিনতে পারেন যেটা অ্যানথ্রাকনোজ, তাহলে এটা আপনার পেয়ারায় হোক, আপনার ওই যে টমেটো হোক, মরিচে হোক, শসায় হোক, আমার যেখানে হোক, সবগুলোর জন্য দমন ব্যবস্থা একই রকম। সবগুলো একইভাবে ওইটা আপনি দমন করতে পারবেন, মানে একটা জানলেই হবে, একটা জানলে আমি বাকিগুলো সব দমন করতে পারবেন। তাহলে এই অ্যানথ্রাকনোজ রোগ যেটা আমরা বললাম, এটা হলো বলছি যে এটা হলো আপনার কোলিটোট্রিকাম নামে একটা ছত্রাক দিয়ে হয় এই রোগগুলো। এখন এই কোলিটোট্রিকামের জন্য সবচেয়ে ইফেক্টিভ ওষুধ হলো, আপনার যদি আপনি কন্টাক্ট হিসেবে যদি দেন, কন্টাক্টের জন্য আপনি দিতে হবে আপনাকে কপার ছত্রাকনাশক। কপার, কপার যেগুলো যে কপার দেখেন, যে কপার, যেহেতু অক্সিক্লোরাইড সালকক্স আছে, তারপর কপার হাইড্রোক্সাইড চ্যাম্পিয়ন। তার মানে আপনার এই কপার অক্সিক্লোরাইড থেকে কপার হাইড্রোক্সাইডটা কিন্তু আরো বেশি পাওয়ারফুল, এটা ভালো, বেশি হাইড্রোক্সাইড যেগুলো থাকে ওগুলো বেশি কাজ করে, অক্সিক্লোরাইড একটু কম করে। তারপর যেটাই হোক আপনি কপার দিলে কাজ করবে, কপার দিতে পারবেন। তাহলে যদি আপনি কন্টাক্ট হিসেবে দেন, যদি যদি দেখেন যে এই যে দেখেন এখানে যদি এই যে আক্রান্ত জায়গায় দেখেন, এই যে এখানে দেখেন সাদা সাদা দেখা যাচ্ছে, তার মানে এখানে ছত্রাকটা বের হয়ে আসছে। যদি এরকম দেখেন ছত্রাকটা বাইরে থেকে দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে। এই যে আমের আক্রমণ করলে দেখা যাচ্ছে আমার এই জায়গাগুলোতে এরকম দাগ পড়ে যায়, একবার কালো 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 সাদা মার্সিল ছত্রাকের বাইরে থেকে দেখা যায়। তো আপনি এরকম যদি দেখেন যে ছত্রাকটা অলরেডি বাইরে বের হয়ে আসছে, তাহলে আপনি এখানে কন্টাক্ট হিসেবে কপার ছত্রাকনাশক ব্যবহার করতে পারবেন, কপার। আর যদি দেখেন যে না, আপনার জাস্ট যেরকম দাগ দেখা যাচ্ছে কিন্তু ছত্রাক বাইরে বের হয়ে আসে নাই, বা ভিতরে জাস্ট এখন এরকম দাগ তৈরি হয়েছে, ছত্রাকটা ভিতরে আছে, তাহলে আপনি আগে যে কোনো একটা, যেখান থেকে যে কোনো একটা সিস্টেমিক দিবেন, হয় টিল দেন বা স্কোর দেন বা মিস্টার টপ দেন, নাটিভ যে কোনো একটা সিস্টেমিক দেন। সিস্টেমিক দেওয়ার পর পর কিন্তু আপনাকে আবার কন্টাক্ট দিতে হবে, মানে কভার দিতে হবে। কারণ আপনি সিস্টেমিক যখনই দিবেন, তখনই কিন্তু ওই ছত্রাকটা বাইরে বের হয়ে আসবে। 3 থেকে 5 দিনের ভিতরে ছত্রাকটা বাইরে বের হয়ে আসবে। তারপরে আপনাকে আবার কন্টাক্ট দিতে হবে। আপনি যদি বারবার যদি খালি সিস্টেমিকই দেন, তাহলে কিন্তু দমন করতে পারবেন না। হ্যাঁ, বারবার সিস্টেমিক দিয়ে ভিতর থেকে মারবে, কিন্তু সে তো বাইরে বের হয়ে এসে আবার আরেক কাছে চলে গেছে, আরেক কাছে অ্যাটাক করতেছে। তো এইভাবে দেখা যাচ্ছে সে বাইরে বের হয়ে আসবে খালি বারবার। অ্যাটাক মারতে হবে জন্য একবার তাকে ভিতর থেকে মারতে হবে, আবার তাকে বাইরে থেকে মারতে হবে। তাহলে বাইরে থেকে মারতে হলে অবশ্যই আমাকে কন্টাক্ট দিতে হবে। এবং এখানে আমরা বলছি অ্যানথ্রাকনোজের ক্ষেত্রে কন্টাক্টের ক্ষেত্রে আমরা সবচেয়ে ভালো হবে যদি আমরা কভার দিই। কন্টাক্ট কিন্তু আরো আছে, আপনার বলছি কিন্তু কভার আছে, কন্টাক্ট,
ম্যানকোজেব কন্টাক্ট, সালফার কন্টাক্ট, ইপ্রোডিয়ন কন্টাক্ট। কিন্তু এই যুগের ক্ষেত্রে আমরা কিন্তু সাজেস্ট করছি যে কপার, কপারটা দেন, তার সবচেয়ে ভালো কাজ করবে। আরেকটা রোগ আছে এখন পচে যায়, পচা, এই যেরকম ফল পচে যায়, মানে এখানে হলো কি আপনার এই পচা বুঝবেন কিভাবে, যেমন অ্যানথ্রাকনোজ হলে কিন্তু আপনার গর্ত হয়ে যায়, কিন্তু নরম হবে না, কিন্তু পানি পানি বের হয়ে আসবে না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনারা দেখেন যেরকম যখন ছত্রাক অ্যাটাক করে গোড়া একবার পচে যায়, এখানে একবার পানি পানি বের হয়ে আসে, নরম হয়ে যায়। পেঁপে গাছের গোড়া এবার পচে এটা পুরো কাতে পড়ে যায়। এরকম গোড়া পচা রোগ অনেক আছে, প্রচুর পরিমাণ আছে গোড়া পচা রোগ। এবং এই যে এখন বৃষ্টি বা বৃষ্টি হয়েছে, এই সময় কিন্তু এখন গোড়া পচা রোগের প্রাদুর্ভাব খুব বেড়ে যাবে, প্রচুর পরিমাণে গোড়া পচা রোগ দেখা যাবে। এটা এই যে মরিচ গাছে আছে, তারপর যত যে ডাল জাতীয় গাছে, মানে তারপরে পেঁপে গাছ যেগুলো আছে, বিশেষ করে এখন যে বৃষ্টি হয়েছে এই সময় কিন্তু এখন গোড়া পচা রোগের প্রচুর পরিমাণ দেখা যাবে বিভিন্ন এলাকাতে। আপনার এখন যদি আপনার নিজেরাও হয়তো খোঁজ পাবেন হয়তো, এই গোড়া পচা রোগের কারণ মেইনটি হলো আপনার হলো এই সয়েল বর্ন প্যাথোজেন, মানে আপনার মাটিতে কিছু জীবাণু আছে, ওই মাটি বাহিত যে জীবাণুগুলো আছে ওই জীবাণুগুলোর কারণে কিন্তু গোড়া পচা রোগ হয়। তার মানে আমরা যদি মাটিটা যদি আগে থেকে শোধন করে নিই, তাহলে এই যে জীবাণুর এই দমনটা, এই রোগের দমনটা অনেকটাই কমে যাবে আর কি, রোগটা যদি আমরা আগে থেকে মাটি শোধন করি। আর যদি না হবে তাহলে সেটার মধ্যে ট্রাইকোডার মধ্যে মাটিতে ব্যবহার করি, ট্রাইকোডার মধ্যে দিতে পারি, তাহলে অনেকটা ভালো কাজ করে এই যদি আমরা এই গোড়া পচা রোগের ক্ষেত্রে। এখন মনে করেন যে আপনি ট্রাইকোডার্মা কিছু দেন নাই বা নাই, অ্যাভেলেবেল নাই, তারপর গোড়া পচা রোগ দেখা যাচ্ছে, সেক্ষেত্রে গোড়া পচা রোগের ক্ষেত্রে আবার কিন্তু আপনি মাথায় রাখবেন, গোড়া পচা রোগের ক্ষেত্রে যদি এই জায়গাগুলোতে, এই যে আক্রান্ত জায়গা, যদি এই জায়গা যদি এইসব জায়গায় যদি সাদা সাদা মাইসিলিয়াম দেখা যায়, ছত্রাক যদি বোঝা যায়, এই যে পেঁপে গাছের উপরে ছত্রাক যদি এরকম দেখা যায়, ছত্রাকের কালো কালো বা সাদা 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 কিছু দেখা যাচ্ছে, তাহলে আপনি অবশ্যই প্রথমে আপনি এখানে ম্যানকোজেব গ্রুপে ছত্রাক, ম্যানকোজেব আপনাদের বলছি ডাইথেন M45 বা ম্যানএপ যেগুলো আছে, ইন্ডোফিল, হ্যাঁ, যেগুলো ম্যানকোজেব গ্রুপে ছত্রাকনাশক, কন্টাক্ট হিসেবে আপনি হলো ম্যানকোজেব দিবেন এখানে। এই গোড়া পচা পচা রোগের ক্ষেত্রে কন্টাক্ট হিসেবে ম্যানকোজেব দিবেন। আর আরেকটা দিবেন হলো সিস্টেমিক। সিস্টেমিক আপনি এই গোড়া পচা রোগের ক্ষেত্রে সিস্টেমিক হিসেবে আপনি সবচেয়ে ভালো হয় যদি মেটালেক্সিল বা সাইমোক্সানিল গ্রুপের ওষুধ দেন। এগুলো না, যদি আপনি মনে এগুলো এই দুটো মনে না থাকে, তাহলে আপনি যে কোনো যেগুলো সিস্টেমিক, যেগুলো আপনার যেগুলো শেষ করলাম জোল বললাম, জোল বা বিন মানে প্রপিকোনাজোল, টেপুকোনাজোল, মানে যেগুলো সিস্টেমিক আছে, তাহলে আপনি আগে দিবেন কন্টাক্ট। যদি গোড়া পচা রোগ দেখেন এখানে জীবাণু যদি বাইরে বের হয়ে আসে, তার আগে দিবেন কন্টাক্ট, এবং কন্টাক্ট হিসেবে অবশ্যই আপনি ম্যানকোজেব আগে সাজেস্ট করবেন, ম্যানকোজেব দিবেন। ম্যানকোজেব গ্রুপের ওষুধ দিয়ে তারপরে আপনি হলো আবার 3-5 দিনের পরে আপনি হলো আবার সিস্টেমিক দেন, পাতার মধ্যে বা এই যে গাছের গোড়ার মধ্যে শিকড় যেন ঢুকতে পারে, এভাবে আপনি হলো সিস্টেমিক দেন। তাহলে সিস্টেমিক দিলে হলো ভিতর থেকে প্যাথোজেন ওই গাছের ভিতর ঢুকবে, ঢুকে ওখানে জীবাণুটাকে মারবে। আর বাইরে থেকে জীবাণু বাইরে বেরিয়ে আসলে এখান থেকে হলো আপনি ম্যানকোজেব দিলে তখন এটা মারা যাবে, তাহলে আপনার রোগটা সহজে দমন করতে পারবেন। আচ্ছা, এগুলো অলরেডি আমরা একবার দেখাইছি। এই যেগুলো শেষে বললাম যে যেগুলো জোল গ্রুপ আছে, যেমন যে প্রপিকোনাজোল, ডাইফেনাকোনাজোল, আর যে বিন বলছি আপনার ডিয়াজোসিস্ট্রিবিন, তারপরে ট্রাইফ্লক্সিস্ট্রিবিন, এরকম যেগুলো দেখবেন এগুলো বুঝবেন যে এগুলো হলো সবগুলো সিস্টেমিক। আচ্ছা, আরেকটা কমন রোগ আছে যেগুলো আসলে কুমড়া জাতীয় ফসলে হয়, যেটার নাম বলি আমরা পাউডারি মিলডিউ। হ্যাঁ, পাউডারি মিলডিউটা খুব একটা কমন রোগ এই কুমড়া জাতীয় ফসলের ক্ষেত্রে। পাতার উপরে এরকম সাদা সাদা পাউডার ফর্ম করে, পাউডার দেখা যায়। বিশেষ করে আপনার যদি যেসব একটু সূর্যের আলো যখন বেশি থাকে, বা এটা মানে আর্দ্র ইয়াতে বেশি দেখা যায় না, যখন বৃষ্টি হয় তখন খুব একটা দেখা যায় না, সাধারণত এটা ড্রাই কন্ডিশনে এই রোগটা বেশি দেখা যায়, এবং সাধারণত পুরো পাউডার ফর্ম করে থাকে। তো এই রোগ যদি আপনার দেখা যান, তাহলে এই রোগের ক্ষেত্রে এটার জন্য কিন্তু সবচেয়ে ভালো ওষুধ হলো আপনার হলো সালফার সেপ্টারনাশক, সালফার। যেটা দেখবেন যে ওষুধের গায়ে এরকম সালফার সালফার লেখা আছে, যে থিওবিট, সালফক্স, যেগুলোর সাথে দেখবেন যে সালফার লেখা আছে, সালফার। এই সালফার যখন দেখবেন তখনই বুঝবেন যে এই ওষুধটা হলো এই আপনার এই পাউডারি মিল্ডিউ রোগের ক্ষেত্রে সবচেয়ে ভালো কাজ করে। পাউডারি মিল্ডিউ কিন্তু আপনার অনেক ফসলে হয়, বা যেরকম আপনার কুমড়া জাতীয় ফসলে হয়, তারপর অনেক আম গাছে, পেয়ারা গাছে, বড়ই গাছে, বিভিন্ন ফল জাতীয় গাছ, মানে এই পাউডারি মিল্ডিউ রোগটা দেখা যায়। এই যে সাদা যেগুলো দেখছেন এগুলো কিন্তু সবই কিন্তু আপনার ছত্রাক, এগুলো সব ছত্রাকের জীবাণু। তাহলে এখান থেকে সাদা এগুলোকে উড়ে গিয়ে আবার আরেক গাছের মধ্যে পড়ে, ওখানে আবার এরকম আক্রমণ করে, প্রথম উপরে উপরে আক্রমণ করে, পরে পাতার নিচে চলে আসে। তো এইগুলোর ক্ষেত্রে আপনি বলছেন সবচেয়ে ভালো হবে আপনার হলো এই সালফার ছত্রাকনাশক ব্যবহার করবেন, এটা হলো সবচেয়ে ভালো এই রোগটা দমন করার জন্য। তার মানে বাইরে থেকে আপনার যখন সালফার দিবেন তখন বাইরে থেকে এগুলো সব ছত্রাকগুলোকে মেরে ফেলবে। তবে যেহেতু ভিতরে আবার কিছু ছত্রাক থেকে যায়, এই জন্য আপনার এই সালফার দেওয়ার পরে আপনাকে আবার একটা সিস্টেমিক দিতে হবে। সিস্টেমিক দিয়ে ওই যে বললাম 3 দিন পরে আবার একটা সিস্টেমিক দিবেন, দিয়ে তখন আবার ভিতর থেকে আবার জীবাণুটাকে মারবেন। তবে সিস্টেমিক দেওয়ার আগে এখানে আপনি কিন্তু আগে সালফার দিবেন, কারণ যেহেতু বাইরে অলরেডি তার প্রচুর পরিমাণ স্পোর আছে, আপনি সিস্টেমিক দিতে দিতে গেলে এখান থেকে সব অলরেডি আরেক গাছের মধ্যে সব ছড়ায় যাবে। এই জন্য আগে সালফার দিয়ে বাইরে থেকে এগুলো সব মারবেন, তারপর 3 দিনের পরে আবার একটা সিস্টেমিক দিয়ে আবার ভিতর থেকে মারবেন। এখন সালফার দেওয়ার ক্ষেত্রে আপনাকে একটা সাবধানতা অবলম্বন করতে হবে। সালফার ছত্রাকনাশক যখন ব্যবহার করবেন অবশ্যই অবশ্যই মনে রাখবেন যেন সূর্যের আলো যেন না থাকে, মানে আপনি দুপুর বেলা, হ্যাঁ, কখনোই সালফার ছত্রাকনাশক ব্যবহার করবেন না। সালফার যেমন ছত্রাকনাশক আছে, কিছু কীটনাশকও আছে সালফার থাকে, ওগুলোর ক্ষেত্রে মনে রাখবেন যে পোকার জন্য ওষুধ সেগুলোর ক্ষেত্রে সালফার ব্যবহার করা হয়। তো ওখানেও একই একই কথা, সালফার কখনো আপনারা যখনই সূর্যের আলো থাকবে তখন দিবেন না। যদি দেন তাহলে কিন্তু সালফার কিন্তু সূর্যের আলোতে কিন্তু এটা বিক্রিয়া করে তখন গাছের পাতা মেরে ফেলে। অনেক সময় দেখবেন যে আপনি ওষুধ দিলেন কিছুই বুঝবেন না, মনে করলেন যে ওষুধ দিলাম গাছের রোগ দমন করার জন্য, দেখা গেছে পুরো গাছে সব মরে যাচ্ছে কেন। তার মানে আপনার যদি ওই যদি যখন সূর্যের আলো থাকে তখন যদি সালফার
কীটনাশক বা যদি কীটনাশক যদি আপনারা স্প্রে করেন তাহলে কিন্তু গাছ মরে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই জন্য আপনারা অবশ্যই বিকাল বেলা দিবেন, যখন সূর্যটা হেলে পড়ে যাবে, যখন সূর্যের আলো থাকবে না পর্যাপ্ত, যখন সূর্যের সাথে রিয়েকশন করার সময় থাকবে না, ওই সময় আপনারা এই সালফার ছত্রাকনাশক স্প্রে করবেন, তাহলে মোটামুটি আপনার এই রোগটা সহজে দমন করা যাবে। আরেকটা রোগ আছে যেটা নাম বলি আমরা পাউডার মিল্ডিউর সাথে একটা ডাউনি মিল্ডিউ। ডাউনি মিল্ডিউটা হলে আসলে এটা ওটা যেরকম জীবাণুটা পাতার উপরে থাকে, এটা হলো জীবাণুটা পাতার নিচে থাকে, এই যে এখানে থাকে, এই যে নিচে নিচে এরকম জুড়ে থাকে এই জায়গাগুলোতে, যে উপর এরকম আপনার দেখবেন সাথে একটু হলুদ বা ব্রাউন কালার স্পট দেখা যায়, কিন্তু জীবাণুটা থাকে কিন্তু এই যে পাতার নিচে। আপনারা যারা যে আলুর ক্ষেত্রে কেউ যদি আলুর চাষে ইনভলভ থাকেন, ওগুলো দেখবেন যে আলুর যেটা রোগ হয় লিড ব্লাইট, যেটাকে আমরা নাবি দশা বলি, আলুর মানে পুরা পাতা পুড়ে যায়, ওটার ক্ষেত্রে কিন্তু সেম এই এই রোগটার ক্ষেত্রে একই কথা, কিন্তু ওটার ক্ষেত্রে দেখবেন পাতার নিচে কিন্তু জীবাণুটা থাকে, ওটা যে জীবাণুটা পাতার নিচে থাকে। এখন আপনি যদি উপর থেকে যতই স্প্রে করেন, ওষুধ দেন, কিন্তু আপনার জীবাণু আছে ঠিক এই জায়গায় নিচে। এখন আপনি যদি জীবাণুর গায়ে যদি না লাগে, তাহলে কিন্তু সেটা সহজে দমন করা যায় না। তো এই জীবাণুটার ক্ষেত্রে কিন্তু বা যে আলুর রোগের ক্ষেত্রে বলেন বা এই যে ডাউনি মিল্ডের ক্ষেত্রে যে ওষুধ, এটার ক্ষেত্রে সবচেয়ে ভালো ওষুধ হলো ম্যানকোজেব গ্রুপ। ম্যানকোজেব, এই ম্যানকোজেব গ্রুপে দিলে, এবং এটা মানে এটা কন্টাক্ট, কারণ কি এই যে জীবাণুটা বাইরে বের হয়ে এভাবে ঝুলে থাকে, বাইরে থাকে, এখানে থাকে। তো এই জীবাণুকে মারার জন্য সবচেয়ে ভালো হলো গ্রুপ হলো কন্টাক্ট হলো ম্যানকোজেব। তাহলে আপনি যদি ম্যানকোজেবটা যদি স্প্রে করেন, এই জীবাণুর গায়ে যদি লাগে, তাহলে এই বাইরে থেকে জীবাণুটাকে মারতে পারবে। কিন্তু জীবাণুর কিছু অংশ যদি ভিতরে ঢুকে থাকে, কিছু কিছু অংশ ভিতরে আছে, তাহলে ওটাকে মারার জন্য তখন আবার আপনাকে সিস্টেমিক একটা দিতে হবে। সেক্ষেত্রে আপনি ওই যে মেটালেক্সিল বলেন বা যে কোনো একটা গ্রুপে তখন ছত্রাকনাশক দিবেন ভিতর থেকে মারার জন্য। তবে আগে অবশ্যই আপনাকে কন্টাক্ট দিবেন, আগে কন্টাক্ট দিতে হবে। কন্টাক্ট দিব আমরা ম্যানকোজেব গ্রুপের কন্টাক্ট দিব। এখন ম্যানকোজেব গ্রুপে আপনি কন্টাক্ট স্প্রে করলেন, উপর থেকে স্প্রে করলেন, পাতার উপরে খালি স্প্রে হইলো, নিচে তো গেল না, নিচে না গেলে তো কোনো কাজ হবে না। এই জন্য আপনি কি এইসব রোগের ক্ষেত্রে মনে রাখবেন, আলুর কাছে আলুর ফিল্ডে যখন স্প্রে করবেন বা এই যে কুমড়ো জাতীয় গাছে যখন এগুলো স্প্রে করবেন, তখন একটু অ্যাঙ্গেল করে স্প্রে করতে বলবেন, একটু কাত করে স্প্রে করতে বলবেন, যেন পাতার নিচে যেন ওষুধটা যেন যায়, পাতার নিচের দিকে যেন পাতার নিচের যেন লাগে। তাহলে এই যে জীবাণুটা যদি পাতার নিচে এরকম দূরে থাকে, তখন এখানে গায়ে লাগবে। কারণ 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে স্প্রে করলে তখন হলো স্প্রে সলিউশনটা পাতার নিচে যাবে, নিচের দিকে ভিজবে, তাহলে নিচে যদি ছত্রাক থাকে গায়ে, তখন ওগুলোর গায়ে লাগবে, তখন এটাকে সহজে মারতে পারবে। তাহলে আমরা বললাম যে এই রোগের গুলোর ক্ষেত্রে আমরা ধানের যেটা হয়, যে পাতা ঠিক উপর থেকে এরকম পুরে দুই সাইডে পুরে যায়, মাঝখানে এরকম সবুজ থাকে। তো এরকম দেখলে আমরা বুঝতে পারি যেটা হলো ধানের বিএলবি রোগ। কারণ কি যে ব্যাকটেরিয়াটা ঠিক এই যে পাতার উপর থেকে এদিক দিয়ে ঢুকে যায়, এখান থেকে ঢুকে যায়, এখানে ঢুকে তারপরে সেই রোগটা তৈরি করে। তো আবার দেখা যায় যে এখানে যে ক্যাঙ্কার, এটা এটা রোগ একটা কমন রোগ। সাইট্রাস জাতীয় যেগুলো গাছের, কমলা, তারপরে লেবু জাতীয় গাছের ক্ষেত্রে কমন রোগ, এই যে ক্যাঙ্কার হয়। এই ব্যাকটেরিয়া গুলো এখানে আক্রমণ, এটা এটা কেন হয় জানেন? এটা ক্ষেত্রে এই যে ব্যাকটেরিয়া যখন আক্রমণ করে, ব্যাকটেরিয়া কিন্তু সহজে কিন্তু ঢুকতে পারে না কিন্তু গাছের মধ্যে। আমরা দেখবেন আমাদের যদি কোথাও হাত পা কেটে যায়, আমরা সাথে সাথে অ্যান্টিসেপটিক ব্যবহার করি। অ্যান্টিসেপটিক ওষুধ মানে এটা দিয়ে কেন দিই? কারণ যেন ওই কাটা জায়গায় যেন ব্যাকটেরিয়া আক্রমণ করতে না পারে। তার মানে কাটা জায়গায় ক্ষতস্থানে কিন্তু ব্যাকটেরিয়া সহজে অ্যাটাক করে। আপনার গা যদি সেটা ভালো থাকে, তাহলে কিন্তু সহজে ওখানে কিন্তু ব্যাকটেরিয়া আক্রমণ করতে পারবে না। তার মানে ক্ষত যখন তৈরি হবে, তখনই ব্যাকটেরিয়ার আক্রমণটা হয়। বা যদি কোনো জায়গায় ন্যাচারাল ওপেনিং থাকে, যেমন আপনার এই যে পাতাটা, এই পাতার কিন্তু ঠিক একবারে মাথায় যে টিপ পোর্শন, এখানে একটা হাইড্রাথোড নামে একটা অপশন আছে, যেটা জায়গা আছে হাইড্রাথোড, যেটা হলো যে আপনার আমরা দেখি যে অনেক সময় ঘাস জাতীয় যেগুলো একবার ঠিক পাতার মাছ, একবার সকালবেলা গেলে এক ফোঁটা শিশি জমে থাকে, কারণ এখান থেকে পানি বের হয়, এখান থেকে এই জায়গাটা শিশি জমে থাকে, একবার ঠিক মাথায় এই যে শিশিটা জমে থাকে, তখন ওই পানির মধ্যে যদি ব্যাকটেরিয়া আটকে যায়, তখন যখন আস্তে আস্তে যখন পানিটা যখন শুকায়, তখন এই ব্যাকটেরিয়াটা এই জায়গাতে এসে ঢুকে যায়। এই পাতাটার মাথাতে একবার যেটা হাইড্রাথোড একটা ছোট একটা ছিদ্র থাকে, এই ছিদ্র দিয়ে এসে ঢুকে যায়। একইভাবে আপনার লেবু জাতীয় গাছে যদি আপনার যদি দেখেন যে জাতীয় গাছের যে লেবু গাছগুলোতে ঝোপঝাড় বেশি থাকে, মানে আপনি প্রুনিং না করেন, ডালগুলো ঠিক মতো না কাটেন, ঠিক মতো না কেটে দেন, যেহেতু লেবু জাতীয় গাছে কাটা থাকে বেশি, ওই যেগুলো ঝোপঝাড় বেশি থাকে, ওই ওই জায়গাগুলোতে দেখবেন যে ক্যাঙ্কার বেশি হবে। কারণ কি, ওই ঝোপঝাড় বেশি থাকলে তখন বাতাসের কারণে বা এইভাবে ধাক্কা ধাক্কা যে কারণে ওই কাটা গিয়ে পাতার মধ্যে লাগে, ডালের মধ্যে লাগে, তখন আপনার ওই ওখানে ক্ষত তৈরি হয়। আর ওই ক্ষত তৈরি হলে ওই জায়গাগুলোতে ব্যাকটেরিয়ার আক্রমণটা বেশি হয়। তার মানে আপনি যদি গাছে যদি এখানে যদি একটু প্রুনিং করে রাখেন, ডালপালা কমিয়ে দেন, হ্যাঁ, মানে ক্ষতস্থান যেন কম, ক্ষত যেন কম হয়, এরকম দেখেন, তখন দেখবেন যে ওইসব ওই বাগানগুলোতে ক্যাঙ্কার ডিজিজ অনেকটা কমে যাবে। মানে ওষুধ ছাড়াই আপনার একটা কমে ফেলতে পারবেন, যদি খালি আপনি প্রুনিং করে রাখেন ঠিক মতো। তাহলে মেইন কথা আমরা যেটা বুঝলাম আর কি, যদি ক্ষত তৈরি হলে ওই ক্ষতস্থান দিয়ে ব্যাকটেরিয়া ঢুকতে হয়, কিন্তু যেটা ছত্রাকের ক্ষেত্রে দরকার হয় না। ছত্রাক কিন্তু আপনার ক্ষত থাকলো ভালো, না থাকলেও সে রোগ তৈরি করতে পারে। এই জন্য দেখবেন যে গাছের ক্ষেত্রে এই ছত্রাক দিয়ে যে রোগগুলো সবচেয়ে বেশি হয়, কারণ সে সহজে গাছকে অ্যাটাক করতে পারে। কিন্তু ব্যাকটেরিয়া আর ভাইরাস কিন্তু এত সহজে অ্যাটাক করতে পারে না। এগুলো আক্রমণ করতে হলে কিন্তু আপনার ওই যেরকম ক্ষতস্থানে এসে ঢুকতে হবে। আবার যেমন এই যে দেখেন এগুলোর ক্ষেত্রে, যেমন এই যে আলুর ক্ষেত্রে দেখবেন, আলুর আপনার হলো স্ক্যাব হয়, এবং এগুলোর ক্ষেত্রে এরকম দাগ পড়ে, এগুলো ব্যাকটেরিয়া যদি কোনো কারণে এগুলো ইনফেক্টেড বা আক্রান্ত হয়, তখন ওই জায়গাগুলোতে ব্যাকটেরিয়া ঢুকে এই ধরনের স্ক্যাব তৈরি করে। আবার যে ঢলে পড়া রোগ হয়, যেটা একবার গাছ এবং নেতে পড়ে যায়,
এটার হবে কিভাবে হয়, এটা হলো এটা ক্ষতস্থান লাগে না, এটা হলো রুটের মানে নিচে দিয়ে আপনার একবার রুটের একবার যে টিপ মাথায় যে ছিদ্র থাকে ওই জায়গাতে ঢুকে যায়। বা অথবা অনেক সময় কোনো কারণে যদি কোনো পোকা বা নেমাটোড যেটা যদি কৃমি এগুলো যদি কোনো কারণে যদি ওই যে ডালের মধ্যে যদি রুটের মধ্যে দিয়ে আক্রমণ করে বা যদি ক্ষত তৈরি হয় কোনোভাবে, তাহলে ওই ক্ষত দিয়ে ব্যাকটেরিয়া ঢুকে যায়। অথবা ক্ষত না থাকলেও কিন্তু আপনার রুটের একবার টিপ একবার মাথা দিয়ে ব্যাকটেরিয়া ঢুকতে পারে। তো ভিতরে ঢুকে গিয়ে তখন করে কি, ব্যাকটেরিয়া ঢুকে একবার এই যে ডালের এই ডালগুলোর ভিতরে ঢুকে তখন এই জায়গাটা ব্লক করে দেয়। মানে আপনার হলো ভাই আমার খাবার কাজ তো খাবার নেয় নিচ থেকে শিকড় দিয়ে খাবার নেয়, খাবার নিয়ে এসে উপর দিকে পাস করে, পানি নেয় খাবার নেয়। কিন্তু যেই জায়গা দিয়ে ওই যে গাছের ঠিক ভিতরে যে জায়গা দিয়ে সে খাবারগুলো নেয়, ওই ব্যাকটেরিয়াকে করে কি ওই জায়গাগুলোর ভিতরে ঢুকে সে ব্লক করে দেয়, ওই জায়গাটা আটকে দেয়। তো ওই জায়গাগুলো যখন আটকে দেয় তখন আর গাছ নিচ থেকে কোনো খাবার নিতে পারে না, পানি নিতে পারে কিছু, এবার তখন ব্যাকটেরিয়া গাছগুলো এরকম ঢলে পড়ে যায়, কাতে পড়ে যায়। তো এটা এই ধরনের রোগগুলো, ঢলে পড়া রোগগুলো আপনি যে মরিচ গাছে, বেগুন গাছে, টমেটো গাছে এগুলো প্রচুর দেখা যায়। এটা ব্যাকটেরিয়ার কারণে হয়, আবার ছত্রাকের কারণে হয়। তো ব্যাকটেরিয়া যেটার কারণে হয় ওটা কিন্তু খুব সিভিয়ার হয়, দেখা যাচ্ছে অল্প কয়েকদিনের গাছ সব মরে যায়। কিন্তু ছত্রাকের কারণে হলে আস্তে আস্তে গাছগুলো মরে এবং ওটা খুব একটা সিভিয়ার হয় না। কিন্তু ব্যাকটেরিয়াটা খুব সিভিয়ার হয়, প্রচুর পরিমাণে গাছ মানে এরকম আক্রান্ত হয় এবং মারা যায়। তো এই জন্য আপনার ব্যাকটেরিয়া দ্বারা হচ্ছে কি না, এটা কিন্তু একটা সহজ বোঝার উপায় আছে। ওটা হলো আপনি যদি গাছটা যদি তোলেন, তুলে একটা হলো যে আপনি দেখবেন যে এই গাছটা এখান থেকে গোড়া থেকে কোনটা দুর্গন্ধ বের হয় কিনা, এটা একটা জিনিস দেখবেন। যে যদি বাজে দুর্গন্ধ বের হয় তাহলে বুঝবেন ব্যাকটেরিয়া হওয়ার সম্ভাবনা আছে। এটা যদি ডালটা আপনি ভাঙেন, ডালটা ভেঙে দেখবেন যে কোনো গন্ধ, দেখবেন যে গন্ধ মানে দুর্গন্ধ বের হচ্ছে কিনা। এখন যদি এটা যদি আপনি ভালোভাবে না বুঝতে পারেন যে না দুর্গন্ধ বা হচ্ছে হচ্ছে না ক্লিয়ার বুঝি না, তাহলে ডালটা কাটবেন, জাস্ট কেটে এরকম আপনি একটা স্বচ্ছ একটা গ্লাসের মধ্যে পানি নিবেন, পানি নিয়ে ডালটাকে জাস্ট এইভাবে একটু পানির মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখার পর যদি দেখেন যে ডাল থেকে এরকম সাদা সাদা কিছু বের হয়ে আসতেছে, এরকম বের হয়ে আসে, তাহলে বুঝবেন যে এটা ব্যাকটেরিয়া। কারণ যেমন দেখেন আমাদের হাতে পায়ে অনেক সময় যদি ইনফেকশন হয়, গত জায়গায় আক্রান্ত, তখন দেখা যায় সাদা সাদা হয়ে যায়। আমরা যদি চাপ দিই, চাপে দেখবেন যে ওই জায়গাতে উজ বের হয়ে আসে। অনেক সময় যে পুজ বলি, যে পুজ বের হয়ে আসে, পুজ এগুলি কিন্তু ব্যাকটেরিয়াল সেল। তাহলে গাছের ভিতরে যখন ব্যাকটেরিয়া আক্রমণ তখন কিন্তু এরকম সাদা সাদা কিন্তু উজ বের হয়ে আসে। তাহলে আমরা যদি ডালটা কেটে খালি পানির মধ্যে একটু রেখে দিই 1-2 মিনিট, তখন দেখবেন এরকম সাদাটা উজ বেরিয়ে আসে। উজ বেরিয়ে আসে তাহলে বুঝতে হবে ব্যাকটেরিয়ার আক্রমণ। আর যদি এখান থেকে এরকম কিছু বের হয়ে আসতেছে না, তাহলে বুঝবেন এটা ছত্রাকের আক্রমণ। তাহলে ব্যাকটেরিয়ার আক্রমণ হলে আপনাকে এক ধরনের ট্রিটমেন্ট করতে হয়, ছত্রাকের আক্রমণে কিন্তু আরেক ধরনের ট্রিটমেন্ট করতে হয়। ছত্রাকের কারণ যদি হয় তাহলে আপনি যদি এখানে যদি সিস্টেমিক ছত্রাকনাশক ব্যবহার করেন, তাহলে দেখা যাচ্ছে ওটা ভিতরে গিয়ে ছত্রাকটা মেরে ফেলতে পারবে, দমন করা যাবে। কিন্তু যদি ব্যাকটেরিয়ার আক্রমণ হয় তাহলে আপনি এখানে কিন্তু ছত্রাকনাশক দিয়ে কাজ হবে না, হ্যাঁ, এখানে কোনো কিছু দিয়ে কাজ হবে না। এটা কিন্তু এই ব্যাকটেরিয়া কিন্তু এক থেকে আরেক জায়গায় সরে যাবে, এটা পুরো গাছ পুরো ফিট সরে যাবে। তো সেক্ষেত্রে সবচেয়ে ইফেক্টিভ হলো কি, আপনি এই গাছটা এই মাটি সহ পুরোটা তুলে ফেলা, তুলে একটা পলিথিনে করে বা মাটি সহ, মাটিটা যেন আবার এমন গাছটাতে টান দিলেন মাটিটা গিয়ে আবার আরেক গাছের মধ্যে পড়লো, তাহলে এরকম যেন না হয়, তাহলে আবার ওটা ওই সব ব্যাকটেরিয়া গুলো কিন্তু সরে যাবে। একটা কোনো কিছুতে গর্ত করে এই পুরো জায়গাটা আপনি মাটি সহ তুলে ফেললেন, তুলে তারপরে আপনি একটা করতে পারেন কি, এই জায়গায় একটা ব্লিচিং পাউডারের সলিউশন তৈরি করে ওই গর্তটার মধ্যে অল্প পরিমাণ ব্লিচিং পাউডার দিয়ে দেন, যেন আশেপাশে যদি সব ব্যাকটেরিয়া যদি সেল থেকে যায় তাহলে ওগুলো মরে যায়। ব্লিচিং পাউডার দিয়ে দিতে পারেন। তবে বেশি দেওয়া যাবে না, কারণ যেন পাশের গাছ যেন না, পাশের গাছে গেলে কিন্তু ব্লিচিং পাউডার ওটা কিন্তু গাছ মেরে ফেলবে। জন্য অল্প পরিমাণ ব্লিচিং পাউডার দিতে পারেন, দিয়ে এটাকে আপনারা দমন করতে পারেন যদি এরকম যদি হয়। তবে এই ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, এই রোগের ক্ষেত্রে আপনার রোগ হয়ে গেলে তখন এই দমন ব্যবস্থা সে রোগ হওয়ার আগে আপনার চিন্তা করতে হবে। রোগ হয়ে গেলে কিন্তু আপনাকে এটা দমন করা খুবই কঠিন, হ্যাঁ, মানে কন্ট্রোল করতে পারবেন না, খুবই কঠিন হয়ে যাবে। হয়তো অল্প পরিমাণ যদি আপনি আগে থেকে যদি বুঝতে পারেন, তাহলে যেমন বললাম যে হয়তো ট্রাইকোডার্মা দিলেন অথবা একটু ব্লিচিং পাউডার দিয়ে অল্প পরিমাণ দিয়ে হয়তো কিছুটা সম্ভব হতে পারে। কিন্তু যদি সিভিয়ার আকার হয়ে যায় তাহলে আপনার পুরো ক্ষেত নষ্ট হয়ে যাবে, পুরো ক্ষেত নষ্ট। কারণ আজ এখানে যদি আপনি যদি কোনো কারণে যদি আপনি না বুঝে যদি মনে করেন যে পানির কারণে এই সমস্যা হয়েছে, তো পানি পাচ্ছে না, গাছ মরে যাচ্ছে, একটু পানি দিয়ে দিলেন, ইরিগেশন দিয়ে দিলেন, তাহলে পুরো ক্ষেত চলে যাবে, কিন্তু সব ক্ষেত একবার পুরো ফিল নষ্ট হয়ে যাবে। যদি কোনো কারণে যদি এর রোগ হয় ব্যাকটেরিয়ার এবং ওই সময় যদি আপনি যদি পুরো ক্ষেতে পানি দেন, তাহলে আপনার পুরো ক্ষেতই নষ্ট হয়ে যাবে। তাহলে এর মনে রাখতে হবে যদি ব্যাকটেরিয়া হয় তাহলে আপনাকে ওই সময় ইরিগেশন দেওয়া যাবে না, জমিতে কোনো পানি দেওয়া যাবে না। এই গাছ পুরো তুলে ফেলে এখানে একটু আপনি ব্লিচিং পাউডার দিয়ে ট্রিটমেন্ট করে নিয়ে তারপর আপনার পানি দেওয়া লাগবে, পরে পানি দিবেন, তার তখন কিন্তু আগে পানি দেওয়া যাবে না। আর যদি এরকম এই যে উপরে যদি পাতার মধ্যে আক্রমণ হয়, তাহলে সেক্ষেত্রে আপনি যে আগে আগে আমরা বলছি যে বিসমার্থেজল গ্রুপের যে ওষুধগুলো আছে, বিসমার্থেজল বা কাসুগামাইজিন গ্রুপের যে ওষুধগুলো আছে, এই ওষুধগুলো আপনারা এখানে ব্যবহার করতে পারেন, তাহলে এগুলোর ক্ষেত্রে আপনার মোটামুটি কিছুটা দমন করা সম্ভব। আর যদি আপনার এই যে যেটা বললাম যে রোগ যদি হয়ে যাওয়ার আগে আমাদের কিছু ট্রিটমেন্ট নিতে হবে, আগে কিছু ব্যবস্থা নিতে হবে, এটা আমাদের কি করতে হবে এটা আপনাদেরকে একটু শেয়ার করি আপনাদেরকে, যেটা আসলে আমাদের কি করা উচিত এই ক্ষেত্রে। এই দেখেন এখানে ব্যাকটেরিয়া কিছু কিছু আমরা এখানে আগেও বলছিলাম যে কিমি আছে, ব্যাকটেরিয়া আছে, ব্যাকট্রল আছে, হ্যাঁ, এগুলো আপনারা ব্যবহার করতে পারেন ব্যাকটেরিয়ার ক্ষেত্রে। আর যদি এগুলো না পান সেক্ষেত্রে আপনার কপার ছত্রাকনাশক নিতে পারেন, কপারটাও ব্যাকটেরিয়ার জন্য কাজ করে। আপনারা যদি যদি এগুলো কোনোটা না পান তাহলে কপার যেগুলো আমরা বলছি যে সালকক্স, ব্লিটক্স, চ্যাম্পিয়ন, আপনারা এই ধরনের ওষুধও কিন্তু আপনারা চাইলে এই ব্যাকটেরিয়া রোগের ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন, এগুলো ব্যাকটেরিয়াটা দমন করতে পারে। এখন আমরা একটু চলে আসি একটু, আমরা যেটা বলছি প্রিভেন্টিভ, আগে থেকে আমাদেরকে চিন্তা করতে হবে কিছু, যে যেসব আপনাদের যেসব এলাকায়, যেই এলাকাতে জমির পিএইচটা মাপতে হবেন, অম্লমান, জমির অম্লমান কত, এটা এরকম কিছু কিছু ছোট ছোট ডিভাইস আছে, কিনতে পাওয়া যায়, হ্যাঁ, এই ধরনের ছোট ডিভাইস আছে। আপনার আসলে এটা যদি মাটির মধ্যে একটু ধরেন, মাটির মধ্যে চাপে ধরেন, তখন দেখতে পারেন যে অম্লমান কত, হ্যাঁ, পিএইচ কত। মনে রাখবেন জমির পিএইচ যদি 7
হ্যাঁ, আমরা নর্মাল নর্মাল কিন্তু গাছের জন্য কিন্তু 5.5 থেকে 6.5 এই অম্লমানটা হলো অ্যাপ্রোপ্রিয়েট। হ্যাঁ, এই অম্লমানের মধ্যে গাছ সবচেয়ে ভালো হয়। 5.5 থেকে 6.5 এর মধ্যে সবচেয়ে গাছ ভালো হয়। যদি 6.5-এর উপরে যায় বা 7 উপরে যদি অম্লমান যায়, তাহলে ওই জমিতে কিন্তু ব্যাকটেরিয়ার আক্রমণ খুব বেশি হবে। ব্যাকটেরিয়ার রোগ হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে, কারণ ব্যাকটেরিয়া অম্লমান যদি বেশি হয়, ওই কন্ডিশনে ওই জমিতে কিন্তু ব্যাকটেরিয়ার আক্রমণ বেড়ে যায়। ওগুলো ওখানে তার ওটা তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট, ওখানে সে ভালোভাবে গ্রো করতে পারে। তো কিছু কিছু এলাকায় হলো মনে করেন যে এমনি হয়তো জমির পিএইচ বেশি থাকে, 7 বা 7-এর বেশি থাকে, তাহলে ওই জমিগুলোতে মনে রাখবেন, যদি আপনার দেখেন মেপে দেখেন যে আপনার অম্লমান বেশি, তাহলে ধরেই নেবেন যে আপনার এই জমিতে ব্যাকটেরিয়ার আক্রমণ হওয়ার সম্ভাবনা খুবই বেশি। তাহলে আপনি আগেই কিন্তু সয়েল ট্রিটমেন্ট করতে হবে ওই জমিতে। যদি আপনি এই ইয়া জাতীয় টমেটো, বেগুন, তারপরে বা মরিচ জাতীয় যদি আপনার ফসল লাগাতে চান, তাহলে আগেই কিন্তু আপনাকে এই মাটি শোধন করে নিতে হবে, যেন ব্যাকটেরিয়ার আক্রমণ যেন না হয়। সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন, যদি আগে থেকে করার জন্য আপনারা ওই যে ট্রাইকোডার্মা ব্যবহার করতে পারেন। ট্রাইকোডার্মা দিলে আপনার ছত্রাক, ব্যাকটেরিয়া এগুলো সবই কিন্তু দমন করা যায়, কিন্তু নেমাটোড দমন করা, কৃমিও দমন করতে পারে কিন্তু ট্রাইকোডার্মা। যদি ট্রাইকোডার্মা যদি ভালোভাবে দিতে পারেন, তাহলে এগুলো সবই দমন করা সম্ভব। আর এখন যদি মনে করেন ট্রাইকোডার্মা নাই, আপনার ভ্যালু দিতে পারতেছেন না, তাহলে সেক্ষেত্রে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আপনাকে অবশ্যই, যদি দেখেন যে অম্লমান বেশি, 7 বা 7-এর বেশি এরকম যদি মনে হয়, মাপ মেপে দেখেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অন্য ট্রাইকোডার্মা ব্যবহার করতে না পারলে আপনাকে অবশ্যই ব্লিচিং পাউডার দিয়ে ট্রিটমেন্ট করতে হবে। যেরকম কিছু স্টেবল ব্লিচিং পাউডার কিনতে পাওয়া যায়, যেখানে শুধু ব্লিচিং পাউডার থাকে। নর্মালি লোকাল বাজারে যে ব্লিচিং পাউডার বিক্রি করে, ওগুলো কিন্তু পুরোপুরি পিওর না। এগুলো পিওর, এবার স্টেবল পিওর ব্লিচিং পাউডার। এই ধরনের ব্লিচিং পাউডার আপনারা আপনারা ইউজ করতে পারেন। এটা শতাংশে 80 থেকে 100 গ্রাম এরকম ব্লিচিং পাউডার আপনারা ব্যবহার করতে পারেন জমিতে দিলে। তাহলে আপনার ব্লিচিং পাউডার দেওয়ার ক্ষেত্রে কিন্তু আপনাকে আবার মাথায় রাখতে হবে, ব্লিচিং পাউডার দেওয়ার পরে আপনাকে কমপক্ষে 15 থেকে 20 দিন ওই জমিতে ফসল দেওয়া যাবে না, চারা লাগানো যাবে না। কারণ ব্লিচিং পাউডার যখন আপনি ট্রিটমেন্ট করবেন, তখন কিন্তু ওই জীবাণুগুলো তো সে মারবে ভিতর থেকে, আপনার উপকারী অপকারী সব ধরনের জীবাণুগুলো কিন্তু তখন মরে যাবে জমি থেকে। এটা একটা সমস্যা। উপকারীগুলো মরে, অপকারী সবই মরে যায়। তো মরে গেলেও আপনার যেহেতু এটা একটা বিষক্রিয়া থেকে যায়, আপনি যদি খুব দ্রুতই আপনি আবার চারা লাগান, তাহলে কিন্তু গাছ মরে যাবে। তো এই জন্য ব্লিচিং পাউডার ট্রিটমেন্ট করলে অবশ্যই কমপক্ষে 15 দিন আপনি এটাকে রেখে দিবেন। অনেকে 10 দিন পরও চারা লাগিয়ে ফেলে, দেখা যাচ্ছে, কিন্তু এটা রিস্ক থেকে যায়। কমপক্ষে 15 দিন আপনি জমিটা ফেলে রাখবেন, তারপরে হলে আপনি চারা লাগাবেন ব্লিচিং পাউডার যদি ট্রিটমেন্ট করেন। তাহলে ব্লিচিং পাউডার ট্রিটমেন্ট কখন করবেন আপনি? আপনি একজন আপনার পাশে একজন কেউ একজন ট্রিটমেন্ট করছে, আপনার করতে হবে এমন না, কিন্তু আপনার জমিটা যেন আগে অম্লমানটা মেপে দেখবেন যে আসলে কোন কন্ডিশনে আছে। যদি থাকে তাহলে আপনি তখন ব্লিচিং পাউডার ট্রিটমেন্ট করবেন। অনেকে দেখা গেছে হয়তো প্রয়োজন নাই, তারপর ব্লিচিং পাউডার ট্রিটমেন্ট করে করে তখন দেখা যাচ্ছে আরো নিজের লস, মানে দেখা যাচ্ছে ক্ষতি করে ফেলে, উপকারী জীবাণুগুলোকে মেরে ফেলে, এগুলো কিছু সমস্যা হয়। আর যদি ব্লিচিং পাউডার টক্সিক, এটা গাছের ক্ষতি করে। এই জন্য সবসময় ব্লিচিং পাউডার আপনি ট্রিটমেন্ট করতে যাবেন না, আগে দেখবেন যে অম্লমানের কি অবস্থা। আচ্ছা, আরেকটা হলো সমস্যা, আরেকটা জিনিস হলো কি, আপনারা অনেক সময় দেখা যায় বিভিন্ন এলাকাতে ডলোমাইট ব্যবহার করেন। ডলোমাইট, হ্যাঁ, ডলোমাইট নামে এরকম একটা চুন যাতে এরকম পাওয়া যায়, যেটা ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এটা চুন বলে, এটা একটা ডলোমাইটে অনেকে ব্যবহার করে। তো এই ডলোমাইটটা দেখা গেছে হয় একজন ব্যবহার করলো, আপনিও দেখলেন যে ওনার ফসল, ওনার জমিতে ডলোমাইট দিচ্ছে জন্য একটু ভালো হয়েছে ফসল, আপনিও ব্যবহার করলেন। কিন্তু এটা আসলে কখন ব্যবহার করবেন, এটা একটু মাথায় রাখেন যে ডলোমাইটটা কখন ব্যবহার করবেন। ডলোমাইটটা আমরা ব্যবহার করি কখন, যে যদি ওই যে আমি যেমন বললাম 5.5 থেকে 6.5 অম্লমান এখানে কাজ সবচেয়ে ভালো হয়। যদি কোনো কারণে অম্লমান 5.5-এর চেয়ে কমে যায়, আবার মাথায় রেখেন, যদি অম্লমান 5.5-এর চেয়ে কমে যায়, তখনও কিন্তু আপনার গাছ ভালো হবে না। কারণ ওই সময় যদি আপনি যতই সার দেন, যা কিছু দেন জমিতে, মাটিতে, তখন ওই সারগুলো ভাঙবে না। ওগুলা গাছ যে খাবার যেভাবে খায়, ওই সার যে ভেঙে, ওগুলো সার তো সরাসরি, গাছ তো সরাসরি সারটা খায় না, ওটা ভেঙে যায়, ভেঙে গেলে ওটা আয়ন আকার হয়, তখন গাছগুলো খেতে পারে। এখন ওই যে 5.5 যদি নিচে হয় অম্লমান, তখন গাছ কিন্তু ওটা নিতে পারে না, তখন ওটা যা দেন সবই লস হয়ে যায়, গাছ খেতে পারে না, তখন গাছের আসলে ফলন কমে যায়, মানে ফলন পর্যাপ্ত আসে না। তো এটা কখন হয়, আপনি যদি বারবার খালি একই যদি সার দেন, প্রতি বছরই খালি সার দেন, কোনো আপনি অর্গানিক ম্যাটার যেটা আমরা বলি, যেটাকে আপনি কোনো গোবর সার দিলেন না, কোনো কম্পোস্ট দিলেন না, হ্যাঁ, কোনো কিছু লাগালেন না, তখন হলো মাটিগুলোর এই সমস্যা তৈরি হয়। তখন মাটির হলো এই যে অম্লমান কমে যায়, 5.5 নিচে চলে আসে। তখন আপনি যতই অন্য সার দেন, তখন আর গাছ খাবার নিতে পারে না। তো এই জন্য আপনি যদি অর্গানিক কোনো ম্যাটার যদি কোনো কিছু আগে থেকে ব্যবহার না করেন, তখন ইনস্ট্যান্ট যদি আপনি এখন দেখেন যে আপনার জমিতে মেপে দেখলেন যে এখন অম্লমান কমে গেছে, এখন আপনার তো এই অবস্থায় আপনার দেখা গেছে এখন গোবর সার দেওয়ার স্কোপ নাই, বন্য দেওয়ার স্কোপ নেই জমিটা ঠিক করার জন্য। তো ওই সময় আমরা ইনস্ট্যান্ট বলি, তাহলে আপনি এখন ডলোমাইট দেন। ডলোমাইট দিলে হবে কি, তখন ওই যে অম্লমানটা বেড়ে যাবে, যেহেতু এটা চুন, যেহেতু তখন বেড়ে যাবে, তখন 5.5 বেড়ে যাবে। তবে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে, এটা পর্যাপ্ত, মানে হিসাব করে দিতে হবে, যে আপনি কতটুকু দিচ্ছেন। যদি বেশি দিয়ে ফেলেন, আবার এখন মনে করেন আপনার জমি অম্লমান 6.5 আছে বা 6 আছে, তারপর আপনি ডলোমাইট দিলেন, তাহলে কিন্তু আপনার আবার এটা বেড়ে কিন্তু সাথে চলে যাবে, তাহলে ব্যাকটেরিয়া আক্রমণ বেড়ে যাবে, তাহলে ব্যাকটেরিয়া রোগ বেশি হবে। এই জন্য আপনি জমির কন্ডিশন না বুঝে ডলোমাইট দিয়েন না। যদি পিএইচ 5.5-এর নিচে থাকে, তাহলে ডলোমাইট দেন, তাহলে একটু বাড়বে, তাহলে আপনার জমির জন্য ভালো হবে। কিন্তু আপনার 6.5-এর মতো আছে অম্লমান, আপনি তখন ডলোমাইট দিলেন, তখন দেখা যাচ্ছে আবার এটা ব্যাকটেরিয়ার জন্য, এটাকে আবার আপনি ভালো অবস্থা করে দিলেন, তখন ব্যাকটেরিয়া রোগগুলো বেড়ে যাবে। কারণ ওই সময় আপনার ডলোমাইট দেওয়ার কোনো প্রয়োজন নাই, যদি
এই অম্লর মানটা 5.5 থেকে 6.5 মধ্যে থাকে, তাহলে কোনোভাবেই আপনার ডলোমাইট দেওয়ার কোনো প্রয়োজন নাই। ডলোমাইট দিবেন তখনই যখন দিয়ে আপনার অম্লমানটা, মাটির অম্লমান যদি 5.5-এর নিচে থাকে, তাহলে ডলোমাইট দিয়ে আপনি অম্লমানটা একটু বাড়াতে পারেন। তবে এটা কিন্তু প্রতি বছরই কিন্তু আপনি এই ডলোমাইটই ব্যবহার করেন না, তাহলে জমির অবস্থা আরো খারাপ হয়ে যাবে। হ্যাঁ, তো অবশ্যই আপনি এক বছর হয়তো ইনস্ট্যান্ট আপনি ডলোমাইট দিয়ে বাড়ালেন, কিন্তু পরের বছর আপনি মাথায় রাখবেন অবশ্যই, যেহেতু আপনার জমিটা খারাপ, পিএইচ অম্লমান কম থাকে, তাহলে আপনি ওই জমিতে অবশ্যই গোবর সার আগে দিবেন, অথবা প্রয়োজনের 1-2-3 মাস জন্য আপনি 3 সাল আগে জমিটার ইয়ারা কন্ডিশনটা একটু ভালো ভালো করাবেন। এইভাবে অর্গানিক ম্যাটারটা, আপনি ন্যাচারাল অর্গানিক ম্যাটারটা দিয়ে জমিটা ঠিক করে নেবেন, কিন্তু ওই ডলোমাইট দিয়ে জমিটা ঠিক করতে যাবেন না, তাহলে জমির কন্ডিশন আরো খারাপ হয়ে যাবে। তাহলে এটা একটা ওয়ে। আর যদি রোগ হয়ে যায় সেক্ষেত্রে তখন, বা রোগের আগের ক্ষেত্রে আপনাদের ব্লিচিং করার পরিবর্তে আপনারা যেরকম কিছু বায়োডার্মা, যেগুলো টাইকোডার্মা আছে, যে লাইকোমিক্স, যেগুলো টাইকোডার্মা আছে, এই ধরনের কিছু বায়ো কন্ট্রোল এজেন্ট দিয়েও আমরা জমিটাকে চাইলে ঠিক করতে পারি। এবং এটা এইভাবে যদি আমরা আগে থেকে ট্রিটমেন্ট দিই, সেক্ষেত্রে এই বায়ো কন্ট্রোল এজেন্ট গুলো দিই, তাহলে ফাঙ্গাস, ব্যাকটেরিয়া, বিশেষ করে মাটির ক্ষেত্রে, মাটিতে যে জীবাণুগুলো আছে, এই জীবাণুগুলোকে আমরা সহজেই দমন করতে পারি। তাহলে মোটামুটি আমাদের যে রোগগুলো আসে এগুলো আমরা অনেকটাই